যদি রেডি হয়ে থাকি, রেডি কথাটা বলে দাও, আমরা স্টার্ট করে দেই। এখানে আমার আচ্ছা মোবাইলটা রেখে আমরা স্টার্ট করি। ঠিক আছে, আমরা রেডি। তো তোমাদের আজকে আজকে যে জিনিসটা থেকে আমরা স্টার্ট করব, এটা হচ্ছে যে গতদিনকার পরের পোর্শনটা থেকে। শোনো, তোমাদের অনেকগুলো কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা আস্তে আস্তে খুঁজবো, সমস্যা নাই। আজকে কি কি জিনিসগুলো মেইন পড়বো সেগুলো নিয়ে আমি একটু কথা বলে রাখি। আজকে যেই জিনিসটা পড়বো, প্রথমত আমাদের গ্রিন কেমিস্ট্রির আর বাকি অংশটা পড়বো। গ্রিন কেমিস্ট্রির বাকি অংশ পড়বো। আজকের আলোচ্য সূচি আমাদের আজকে প্রথম পর্ব হচ্ছে আমাদের গ্রিন কেমিস্ট্রির আর বাকি অংশ। তবে গ্রিন কেমিস্ট্রি সম্পর্কে আরো পড়বো আমরা পরবর্তীতে, বাকি অংশ। আর তার সাথে পড়বো আমরা আজকে আমরা বিক্রিয়ার হার শুরু করব। বিক্রিয়ার হার ঠিক আছে। বিক্রিয়ার হার অর্থাৎ আর কি, মানে এটা এটা অ্যাকচুয়ালি যেই পোর্শনটার অন্তর্ভুক্ত, সেটাকে বলা হয় হচ্ছে আমরা গতিবিদ্যা বলতে পারি। গতিবিদ্যার একটা ছোট পোর্শন পড়ব, মানে ছোট পোর্শন বাট ইম্পর্টেন্ট পোর্শন, সেই পোর্শনটা আমরা পড়ব। তো ঠিক আছে, আমাদের গ্রিন কেমিস্ট্রির বাকি যে পার্টটা আমি আগে পড়াই ফেলি। তোমাদের কোনো কোশ্চেন যখন থাকবে, কোশ্চেনগুলো এখন মনের মধ্যে রাখো। আমি তো তোমাদের ইয়াটা দেখতেছি, কোনো জায়গায় না বুঝলে আমি তোমাদের কমেন্ট দেখতেছি, 2-5 থেকে কমেন্ট দেখতেছি। কোনো কিছু না বুঝলে আমি দেখব যে কি কি ইয়ে আসতেছে আমার সামনে। আমি দেখতেছি যে ওয়েব অ্যাপে যারা আছো তাদের কমেন্ট, আর যারা ইয়েতে আছো, যারা ফেসবুকে আছো তাদেরও কমেন্ট আমি ডান পাশে দেখতেছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো সেই জন্য তোমাদের সবাই রেডি হয়ে যাও, আমরা এক এক করে শুরু করি আজকের পোর্শনটা। তো তোমাদের গতদিন যে গ্রিন কেমিস্ট্রির যে পোর্শনটুক পর্যন্ত আমরা পড়েছিলাম, সেইটার পরে আমাদের গ্রিন কেমিস্ট্রি গতদিন আমরা পড়েছিলাম একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে অ্যাটম ইকোনমি। অ্যাটম ইকোনমি বলতে অ্যাকচুয়ালি আমরা কাকে বলেছি অ্যাটম ইকোনমি? যেইটা আমাদের মূল উৎপাদ, সেইটার পার্সেন্টেজ, মোট উৎপাদের তুলনায় আমাদের মূল উৎপাদ বা কাঙ্ক্ষিত উৎপাদ যেটা, সেইটার যেটা শতকরা পরিমাণ, সেটাকে আমরা বলতেছিলাম হচ্ছে অ্যাটম ইকোনমি, তাই না? এটা শতকরা পরিমাণটাকেই আমরা বলছিলাম হচ্ছে অ্যাটম ইকোনমি। ওকে, তো এই জিনিসটাকে আমরা বলছিলাম হচ্ছে অ্যাটম ইকোনমি, তাই না? তো এখন ঘটনা হচ্ছে যে আমরা গতদিন অ্যাটম ইকোনমি থেকে আমরা যেই জিনিসটা দেখেছি, অ্যাটম ইকোনমির পার্সেন্টেজ যত বেশি থাকে, তত বেশি পরিমাণে একটা একটা প্রক্রিয়া হচ্ছে তত বেশি গ্রিনার, এবং সেই অ্যাটম ইকোনমির পার্সেন্টেজ যেটার বেশি, সেই প্রসেসগুলোই আমরা ইউজ করি। এটা পরিবেশের জন্য ভালো, তাই না? অ্যাটম ইকোনমির বিষয়টা এটা। এখন আজকে আমরা আরেকটা জিনিস পড়বো, সেটার নাম হচ্ছে ই ফ্যাক্টর। এবার আমরা শিখবো হচ্ছে ই ফ্যাক্টর জিনিসটাও একটা প্রসেস, যেই প্রসেসটাও ডিটারমিন করে কোনো একটা প্রসেস যে পরিবেশের জন্য কোনটা আসলে ক্ষতিকর বেশি আর কোনটা কম ক্ষতিকর, এই জিনিসটা ডিটারমিন করে। তো এইটা মূলত যে কোনো একটা প্রসেসে যতগুলা বর্জ্য উৎপন্ন হয় এবং যতগুলো উৎপাদ উৎপন্ন হয়, এর অনুপাতকে বোঝায়। তাহলে দেখো যে কোনো প্রক্রিয়ায় উৎপন্ন মোট বর্জ্য ও মোট উৎপাদের অনুপাতকে ই ফ্যাক্টর বলে।
তো এখানে কিছু কনফিউশন আছে, একটু পরে কনফিউশন গুলো তোমাদের দূর হবে। ই ফ্যাক্টর সমান হচ্ছে মোট বর্জ্য ভাগ হচ্ছে মোট উৎপাদ। আচ্ছা, তো প্রথম টাইপের কোশ্চেন আমি যখন দিব, এইটাতে কোনো টাইপের কোনো কনফিউশন নাই, তোমরা সবাই এটা পারবা। যেহেতু কোশ্চেন আমি বলতেছি, কোশ্চেনটা ভালো করে দেখো। কোশ্চেনটা এরকম, আমি যদি তোমাকে বলি যে তোমার কোনো একটা প্রসেসে 20 কেজি উৎপাদনের জন্য 5 কেজি বর্জ্য উৎপন্ন হয়। তোমাকে বলা হইলো যে ই ফ্যাক্টর কত। দেখো ই ফ্যাক্টর কত, এই ধরনের কোশ্চেন যদি তোমার আসে, কোনো কনফিউশন নাই, মোট বর্জ্যের পরিমাণ দেওয়া আছে, মোট উৎপাদের পরিমাণ দেওয়া আছে, তুমি জাস্ট একটাকে আরেকটা দিয়ে ভাগ করে দিবা, মোট বর্জ্যকে মোট উৎপাদ দিয়ে ভাগ করে দিবা, মানে ই ফ্যাক্টর সমান হবে মোট বর্জ্যের পরিমাণ হচ্ছে 5 কেজি, দুটাই একই ইউনিটে থাকতে হবে, আর মোট উৎপাদের পরিমাণ হচ্ছে 20 কেজি। তার মানে তুমি কাটাকাটি করলে পাচ্ছ 1/4, তার মানে ই ফ্যাক্টরের পরিমাণ হচ্ছে 1/4। তার মানে 1/4 মানে তুমি বলতে পারো যে 0.25, তাই না? ই ফ্যাক্টর হচ্ছে 0.25। এখন কথা হলো এই ধরনের কোশ্চেন যদি তোমার দেওয়া থাকে যে মোট বর্জ্যের পরিমাণ দেওয়া আছে, মোট উৎপাদের পরিমাণ দেওয়া আছে, এটাতে কোনো কনফিউশন নাই, এটাতে সব ক্ষেত্রে তোমার অ্যান্সারটা মোট বর্জ্য বাই মোট উৎপাদ হবে। কিন্তু এখানে একটা মেইন একটা জায়গায় কনফিউশন যেটা দাঁড়ায়, যেটা বিভিন্ন জায়গায় তুমি বিভিন্ন রকম অ্যান্সার তুমি পাবা, সেটা কি, মোট উৎপাদ যে আছে সেই মোট উৎপাদের মধ্যে তোমার বর্জ্যের পরিমাণটাও কাউন্ট হবে কিনা। এটার একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবা। দেখো, মনে করো এ প্লাস বি মিলে তোমার হচ্ছে সি প্লাস ডি তৈরি করছে, সি আর ডি। এ আর বি হচ্ছে বিক্রিয়ক, সি আর ডি হচ্ছে উৎপাদ। এর মধ্যে আমি বললাম ডি হচ্ছে বর্জ্যের পরিমাণ, বর্জ্য, আর সিটা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ, যেটা তোমাদের কাঙ্ক্ষিত যেই উৎপাদটা আছে সেটা কাঙ্ক্ষিত উৎপাদ। মানে আমি চাই সি করতে, কিন্তু ডি বর্জ্য তৈরি হয়েছে। তো এখন আমি যদি বলি এক্ষেত্রে ই ফ্যাক্টর কি, ই ফ্যাক্টরটাতে আমাদের মোট বর্জ্য থাকবে উপরে, মোট বর্জ্য তো হচ্ছে ডি, তাহলে ডি এর আণবিক ভর উপরে, আর উৎপাদ বলতে আমি যদি বলি সি শুধু উৎপাদ, এটা দিলাম নিচে। ই ফ্যাক্টর একটা এটা হতে পারে, আরেকটা ই ফ্যাক্টরের ভ্যালু হতে পারে এরকম, যে যেহেতু আমাকে বলা হয়েছে যে বর্জ্যের পরিমাণ হচ্ছে এখানে ডি, বর্জ্য হচ্ছে ডি, ডি এর আণবিক ভর ভাগ সি এর আণবিক ভর প্লাস ডি এর আণবিক ভর, কারণ এখানে কাঙ্ক্ষিত উৎপাদ যেমন আছে, এখানে তো বর্জ্যটাও তো একটা উৎপাদ, তাহলে মোট উৎপাদ দিয়ে যেহেতু আমরা ভাগ করব, মোট উৎপাদ দিয়ে যেহেতু ভাগ করব, তাহলে আমাদের এখানে দুইটা মানই আসলে আমাদের এখানে আসবে কিনা, যে বর্জ্যের পরিমাণ এবং হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ মিলে কি মোট উৎপাদ কিনা। তো এটারই কথা আমি বলছি যে অ্যাকচুয়ালি দুটাই সঠিক, কেন, দুটাই ব্যবহার করা হয়। যেমন তুমি এরকমেরই আরেকটা এক্সাম্পল আমি তোমাকে বলবো, যে চ্যাপ্টার 3 এর মধ্যে আছে, যে চ্যাপ্টার 3 এর মধ্যে তোমাকে বলা হয় যদি টেট্রামিন কপার সালফেটের সংকরায়ন কি, তুমি ইন্টারনেটে সার্চ দিলে দুই রকমের মতামত পাবা, sp2d আর একটা হচ্ছে dsp2, দুটাই সঠিক। যেমন হাজারি স্যারের বইয়ে sp2d আছে, আবার অন্যান্য কবির স্যার বা অন্যান্য অনেকগুলো বইয়ে dsp2 দেওয়া আছে, দুটাই সঠিক। হ্যাঁ, কিন্তু যেহেতু আমরা হাজারি স্যারের বইকে বেশি রেফারেন্স ধরি, স্যাররা বেশি কারেক্ট মনে করে, তো আমরা সাধারণত সাজেস্ট করি sp2d দিতে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় হাজারি স্যারের বইয়ে এরকমের কোনো অঙ্ক নাই, শুধুমাত্র এই যে মনে করো কবির স্যার বা ঘোষ স্যার এগুলো বইয়ে তো দেওয়া আছে যে মোট বর্জ্য ভাগ মোট উৎপাদ, এটা দেয়া আছে, কিন্তু উৎপাদের মধ্যে বর্জ্য কাউন্ট হবে কিনা দেয়া নেই। আগেকার কবির স্যারের বইয়ে
এই বিষয়টা দেওয়া ছিল যে মোট উৎপাদের মধ্যে আমাদের এই কাঙ্ক্ষিত উৎপাদের সাথে বর্জ্যের পরিমাণ যোগ করে দেওয়া ছিল। সেই জন্য তুমি বিভিন্ন কনসেপ্ট বুকে এই অ্যান্সার গুলা দেখতে পাবা। কিন্তু এখনকার বইয়ে কোনো অঙ্ক করা নাই কবির স্যারের। এখন শুধুমাত্র এই ধরনের অঙ্ক দেয়া আছে যে বইগুলোতে, বিশেষ করে গুরু স্যারের বইয়ে বা কিছু ইংলিশ ভার্সনে কিছু বইয়ে দেওয়া আছে, সেগুলোতে সব ক্ষেত্রে এইটা ইউজ করা হয়েছে। সব ক্ষেত্রে দুটোই কারেক্ট। এইটা যেহেতু এখনকার বইগুলোতে ইউজ করা হয়েছে, এইটা যেহেতু তোমাদের একটা বইয়েও নাই, তাই তোমরা এখন আর এটা ইউজ করবে না। যদিও আমি বলবো যে তুমি কনসেপ্ট বুকে যে অনেক রেপুটেটেড কনসেপ্ট বুক বা অন্যান্য অনেক বইয়ের মধ্যে যেটা দেখতে পাবা, এটাও তুমি দেখতে পাবা। কিন্তু যেহেতু তোমাদের মেইন বই যেগুলো আসলে স্বীকৃত বই, তাদের মধ্যে বেশিরভাগের গুলোতেই ই ফ্যাক্টরের অঙ্ক দেওয়া নেই, যেটাতে দেয়া আছে সেটাতে বর্জ্যের পরিমাণটা ডিভিশন কাঙ্ক্ষিত উৎপাদটাকেই উৎপাদ ধরেছে, মোট উৎপাদটাকে কাঙ্ক্ষিত উৎপাদ ধরেছে। এইটা দিয়েই তুমি অঙ্ক করো। যেমন তোমাদের এইরকম একটা অঙ্ক সাস্টে আসছিল, এই সাস্টে আসছিল ই ফ্যাক্টর নির্ণয় করো। এইটার আমাদের কনসেপ্ট বুক সহ বিভিন্ন জায়গায় আমরা করাতাম এটা যেটা করাতাম যে বর্জ্যটাকে আমরা উৎপাদ ধরে অঙ্কটা করাতাম। কিন্তু এখনকার বইয়ে যেহেতু এটার কোনো বইয়েই এটা রেফারেন্স নাই, তাই তোমাদের প্রতি আমার সাজেশন থাকবে ই ফ্যাক্টর সমান, তুমি প্রথমে যদি চিন্তাও করো যে মোট বর্জ্য ভাগ মোট উৎপাদ তো ঠিকই আছে, কিন্তু মোট উৎপাদকে তুমি কাঙ্ক্ষিত উৎপাদ হিসেবেই তুমি কাউন্ট করে লিখবা। কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে মোট উৎপাদই লিখতে হয় কেন? কারণ এটা সূত্রই হচ্ছে মোট বর্জ্য বাই মোট উৎপাদ, মোট উৎপাদের মধ্যে বর্জ্য নাই। ইস্যুটা হচ্ছে এটা। এখানে মোট বর্জ্য দেখো এখানে বলে দেওয়া আছে, এই একটা বিক্রিয়ার মধ্যে বর্জ্য দেওয়া আছে HCl, দেখো HClটা হচ্ছে বর্জ্য আর উৎপাদটা বলা হচ্ছে এটা এটা। তাহলে HCl যদি বর্জ্য হয়, HCl এর আণবিক ভর লাগবে। তাহলে HCl এর আণবিক ভর কত বলো? HCl এর আণবিক ভর কত হবে? H এর হচ্ছে 1 আর Cl এর হচ্ছে 35.5, তাই না? আর উৎপাদকে আমি ধরবো, এখানে দেখো কার্বন আছে একটা দুইটা তিনটা, তাহলে 3 × 12 প্লাস হাইড্রোজেন আছে 2 আর 3 4 5 6টা, তাহলে 1 × 6 প্লাস একটা অক্সিজেন আছে মানে 16। দেখো কত আসে, আমরা যেটা পাবো সেটা হলো এরকম, তাহলে উপরে যাচ্ছে 36.5 আর নিচে আসতেছে 36 প্লাস 6 প্লাস হচ্ছে 16 মানে 58, তবে 36.5 ভাগ 58 কত আসে? এখানে আসে হচ্ছে 0.63। তো এটার এক্স্যাক্টলি অ্যান্সার তোমরা এখন থেকে 0.63 দিবা, ঠিক আছে? তো আমরা মাঝে মাঝে উপরেরটা ইউজ করতাম, এই যে এটা এটা যদি তুমি মোট বর্জ্য দাও তাহলে 0.386 এরকম একটা অ্যান্সার আসবে, এটা ইউজ করার দরকার নাই। তোমাদেরকে কারণটা বলে দিলাম যে যেই কারণে তোমরা এটা ইউজ করবা। বুঝতে পারছো? ক্লিয়ার হইছো? তো এই জিনিসটাই আমার জানানোর ছিল। ওকে, ঠিক আছে, হইছে, আর কোনো প্যারা নাই, সমস্যা নেই। আচ্ছা, এবার এবার চলে আসো এত মানে আমাদের গ্রিন কেমিস্ট্রির হচ্ছে নীতিমালাতে চলে আসো, গ্রিন কেমিস্ট্রির নীতিমালা, একটু তাড়াতাড়ি চলে আসো নীতিমালাতে সবাই। আচ্ছা, গ্রিন কেমিস্ট্রির যে নীতিমালা, এই নীতিমালাটা দেওয়া হয়েছে হচ্ছে 1991 সালে। এইটা মূলত আসে এমসিকিউতে, কিন্তু এটা সম্পর্কে তোমাদের একটু ধারণা থাকতে হবে, তাই আমি একটু জিনিসগুলা লিখে দেই। যেই যেই নীতিমালা, দেখো কয়টি নীতিমালা প্রদান করা হয় বলো? কি হলো এটা? আচ্ছা,
বলো গ্রিন কেমিস্ট্রি নীতিমালা কয়টা? 12টা। 12টা নীতিমালা প্রদান করা হয়েছে। এগুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। কি কি ধারণা থাকতে হবে দেখো। 1 নাম্বার নীতিমালা, মানে সবগুলা নীতিমালার মধ্যে তোমাদের একটু ধারণা থাকতে হবে। প্রথম বিষয়টা হচ্ছে বলো তো, অ্যাটম ইকোনমির পার্সেন্টেজ বেশি থাকা লাগবে নাকি কম থাকা লাগবে? অ্যাটম ইকোনমি আমরা যে প্রথম দিন পড়ছি, বলো তো নীতিমালা কে কি দেওয়া থাকতে পারে? অ্যাটম ইকোনমির পার্সেন্টেজ বেশি থাকা লাগবে নাকি কম থাকা লাগবে? তোমাকে বলো, পার্সেন্টেজ কি বেশি থাকা লাগবে? কমেন্ট করো, বেশি নাকি কম? বেশি থাকা লাগবে। তার মানে সর্বোচ্চ অ্যাটম ইকোনমি। প্রথম যে বিষয়টা আমরা বলবো যে সর্বোচ্চ অ্যাটম ইকোনমি, এটা অ্যাটম ইকোনমি কি জিনিস আমরা এতদিন পড়ে ফেলছি। অ্যাটম ইকোনমি নিয়ে আমরা ডিটেইলস গতদিন পড়ছি, অ্যাটম ইকোনমি কিভাবে করে বের করতে হয় এই জিনিসটা। ওকে, ভেরি গুড। বেশি 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 বেশি, ওকে ভেরি গুড, সুন্দর, সবাই বলছো বেশি। ওকে, আচ্ছা বলো তো বর্জ্য, বর্জ্য কি থাকতে হবে? বর্জ্যের পরিমাণটা কম থাকতে হবে নাকি বেশি থাকতে হবে? তাহলে বর্জ্য পদার্থগুলো কি করতে হবে? রোধ করতে হবে। অ্যাকচুয়ালি এর মধ্যেই চলে আসবে কি, এর মধ্যেই আমরা বলতে পারি ই ফ্যাক্টর কম, ই ফ্যাক্টর কমাতে হবে। ই ফ্যাক্টর কি করতে হবে বলো? ই ফ্যাক্টর কমাতে হবে। ই ফ্যাক্টরটা কমাইতে হবে, কারণ বর্জ্যের পরিমাণ যত মানে কমবে, ই ফ্যাক্টরের মান কমবে, ই ফ্যাক্টরের মান কমাতে হবে। তাহলে প্রথম দুইটা এটা খুব ইম্পর্টেন্ট, প্রথম দুইটাই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট জিনিস। যদি তোমাকে সবচেয়ে ইম্পর্টেন্সের কথা বলা হয়, সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, তাহলে 1 নম্বর কথা হচ্ছে অ্যাটম ইকোনমি। অ্যাটম ইকোনমি হচ্ছে সবচেয়ে বেশি করতে হবে, এটা ইম্পর্টেন্ট। তারপরে বর্জ্যের পরিমাণ সবচেয়ে কমাতে হবে, এটা ইম্পর্টেন্ট। এবং তার সাথে ন্যূনতম দুইটা জিনিস মনে রাখবা, ন্যূনতম করতে হবে। তোমাদেরকে মনে রাখতে হবে যে ন্যূনতম ঝুঁকি যাতে থাকে, মানে এমন নেওয়া যাবে না, ন্যূনতম ঝুঁকির প্রক্রিয়া ব্যবহার করতে হবে। ন্যূনতম ঝুঁকির এমন প্রক্রিয়া ব্যবহার করতে হবে, ন্যূনতম ঝুঁকির প্রক্রিয়া ব্যবহার করতে হবে যাতে করে ঝুঁকিটা ন্যূনতম থাকে। মানে এমন প্রক্রিয়া তুমি এখানে ব্যবহার করবা যাতে ওইটার মধ্যে ঝুঁকি কম থাকে। হ্যাঁ, মানে এমন হয়ে গেল বাস টাস্ট হয়ে পরিবেশের মধ্যে কেমিক্যাল গুলো ছড়ায় পড়লো, এটা যাতে সবচেয়ে কম থাকে। আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা ন্যূনতম যাতে উপজাত তৈরি হয়, ন্যূনতম উপজাত তৈরি করা। ন্যূনতম উপজাত তৈরি করা মানে মনে করো তোমার বাই প্রোডাক্ট যত কম হওয়া যায়, তোমরা যেইটা জিনিস তৈরি করতে যাচ্ছ ওইটাই যদি তৈরি হয়, ওইটাই যদি তৈরি হয়, এগুলো এই যে পয়েন্ট, মেইন পয়েন্টগুলো মুখস্থ করবা, মুখস্থ রাখবা, কারণ এমসিকিউতে যখন আসবে, এবং একবার রুয়েট ভর্তি পরীক্ষাতেও আসছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আসে, এবং এমসিকিউতে বারবার ইম্পর্টেন্ট হবে। তুমি মেইন পয়েন্টগুলো মনে, মানে 12টা পয়েন্টই মনে রাখবা, এবং সেইখানের মেইন জিনিসগুলো কি বলছে, এটা এই যে আমি যেগুলো বলতেছি, এই জিনিসগুলো আমি যা লিখে দিচ্ছি এটা মনে রাখবা, আমি যেগুলো বলতেছি এগুলো একটু ঝাড়া মুখস্থ করার দরকার নেই। 12টা তো তুমি মুখস্থ করে ফেললা, কিন্তু সেগুলোর পয়েন্টে কি বলছে সেই জিনিসগুলো তোমার মনে রাখতে হবে, নাহলে এমসিকিউ অ্যান্সার করতে পারবা না। ঠিক আছে? তো দেখো, ন্যূনতম উপজাত মানে তুমি যেটা তৈরি করতে যাচ্ছ সেটাই যাতে তৈরি হয়, এর এক্সেস জিনিসগুলো যাতে কম তৈরি হয়, যত বাই প্রোডাক্ট কম তৈরি হয় সেটা তোমার জন্য বেটার। এইটা করতে যে তোমার দুইটা জিনিস মনে রাখতে হবে, যে আমাদের এই যে ঝুঁকি যে কমানোর জন্য তোমাকে নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা করতে হবে। নিরাপদ, এটা এটা লেখা আছে নিরাপদ, এমন কেমিক্যাল তুমি ইউজ করবা যেগুলো হচ্ছে নিরাপদ, এমন তুমি কেমিক্যাল ইউজ করবা। নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা এটা খুবই জরুরি, এবং সেই ক্ষেত্রে নিরাপদ তুমি দ্রাবক ব্যবহার করবা। এমন দ্রাবক তুমি ব্যবহার করবা না, দ্রাবক মানে কি, এই চিনি আর পানি, চিনিটা হচ্ছে দ্রব মানে সলিউট, আর পানিটা হচ্ছে কি দ্রাবক মানে কি সলভেন্ট। সলভেন্টের ক্ষেত্রেও মানে তুমি দ্রাবক, তো নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা মানে কি, এর মধ্যে তুমি যেই প্রসেসগুলো অ্যাপ্লাই করতেছো এগুলো যাতে নিরাপদ থাকে, এটার একটা পরিকল্পনা করতে হবে। এর মধ্যে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে এমন দ্রাবক ইউজ করবা সেটাও যাতে নিরাপদ থাকে, সেজন্য নিরাপদ দ্রাবক ইউজ করাও তোমার জন্য জরুরি। নিরাপদ দ্রাবক,
নিরাপদ দ্রাবক পরিকল্পনা, মানে সলভেন্ট তোমার যাতে নিরাপদ একটা দ্রাবক তুমি যাতে ইউজ করতে পারো। আচ্ছা, এর পরের কাহিনী হচ্ছে এগুলোর মধ্যে তুমি কি ইউজ করবা। 7 নাম্বার, তুমি যেটা ইউজ করবা সেটা হচ্ছে তোমার প্রয়োজন মতো তোমাকে প্রভাবক বা প্রভাবন ইউজ করবা। প্রভাবক বা প্রভাবন ইউজ করবা। প্রভাবক বা প্রভাবন একই জিনিস, সেটা হচ্ছে কি কোনো একটা বিক্রিয়া যাতে করে দ্রুত গতিতে সম্পন্ন হয় বা সর্বোচ্চ পরিমাণ যাতে উৎপাদ পাওয়া যায়, সেই জন্য আমরা যেই পদার্থগুলোকে ব্যবহার করি এবং বিক্রিয়া শেষে যেগুলো অপরিবর্তিত থাকে, মানে বিক্রিয়ার প্রসেসে এটা সাহায্য করে। বিক্রিয়ার প্রসেসে আচ্ছা বলছে যে বাই প্রোডাক্ট কি, বাই প্রোডাক্ট মানে হচ্ছে প্রোডাক্টের এক্সেস জিনিস। মনে করো তুমি একটা জিনিস তৈরি করতে চাচ্ছ, কিন্তু তার সাথে সাথে এক্সট্রা যে জিনিসগুলো তৈরি হচ্ছে এগুলাকে আমরা বাই প্রোডাক্ট বলি। এক্সট্রা যে জিনিসগুলো তৈরি হবে সেগুলোকে বাই প্রোডাক্ট বলি। আচ্ছা, এখানে কি বললাম, সেটা হচ্ছে প্রভাবক বা প্রভাবন ইউজ করতে হবে। প্রভাবন ইউজ করলে আমাদের প্রক্রিয়াগুলো দ্রুত সম্পন্ন হয় এবং দ্রুত সম্পন্ন হইলে এখানে আমাদের পরিবেশের জন্য সুবিধা হয়। তাই প্রভাবন সঠিক মতো করে ইউজ করা এটাও জরুরি। এরপরে দুইটা জিনিস শক্তির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। শক্তির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তুমি নবায়নযোগ্য, যেগুলো শেষ হয় না, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে। নবায়নযোগ্য শক্তির ব্যবহার, এই নবায়নযোগ্য শক্তি কোনগুলা, যেগুলো শেষ হয় না। জীবাশ্ম জ্বালানি সেগুলো হচ্ছে যেগুলো শেষ হয়ে যায়। তাহলে দেখো, নবায়নযোগ্য শক্তির ব্যবহার, নবায়নযোগ্য শক্তির ব্যবহার তোমাকে বাড়াইতে হবে। মানে যেগুলো পৃথিবীতে যেগুলো শেষ হয় না সেগুলো তুমি বেশি বেশি করে ইউজ করবা। মানে এমন প্রসেস অ্যাপ্লাই করবা যেখানে নবায়নযোগ্য শক্তিটা বেশি ইউজ করতে হচ্ছে। ঠিক আছে, এটা তোমাদেরকে এনশিওর করতে হবে। এরপরে তোমার শক্তির পরিকল্পনা করতে হবে, যেটা হচ্ছে মানে শক্তির দক্ষতা পরিকল্পনা। এটা ইম্পর্টেন্ট। শক্তির দক্ষতা পরিকল্পনা মানে কি, এইটার মধ্যে একটা জিনিস আসবে যে তুমি সাধারণত জিনিসগুলাকে কক্ষ তাপমাত্রায় করানোর চেষ্টা করবা। কক্ষ তাপমাত্রায় যদি তুমি করানোর চেষ্টা করো তাহলে দেখবা যে এখানে শক্তি কম লাগতেছে। শক্তি যদি কম লাগে তোমার জন্য বেটার, শক্তি কম লাগলে তোমার জন্য বেটার। আর কক্ষ তাপমাত্রা থেকে যদি উচ্চ তাপমাত্রায় বা উচ্চ চাপে যদি তুমি করো তাহলে বেশি বেশি শক্তি দরকার। তো উচ্চ তাপমাত্রা উচ্চ চাপে করলে প্রোডাক্ট, আচ্ছা আমি বলতেছি উচ্চ তাপমাত্রা আর উচ্চ চাপে যদি তুমি করো বেশি পরিমাণ শক্তির দরকার হবে। আর বেশি পরিমাণ শক্তির দরকার হইলে সেটা তোমার জন্য মানে পরিবেশের জন্য হ্যাম্পার হবে। তাই শক্তি যত কম ব্যবহার করা যায়, সাধারণত কক্ষ তাপমাত্রায় ও চাপে এই প্রসেসগুলো চালনা করতে হবে যাতে করে শক্তি কম ইউজ হয়, শক্তি কম যদি ব্যবহার হয়। এরপরে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রাকৃতিক রূপান্তর। প্রাকৃতিক রূপান্তর মানে এখানে এমন কিছু, দেখো এমন কিছু তোমার এই প্রক্রিয়ায় এমন কিছু জিনিস ইউজ করতে হবে যাতে করে যেগুলো আমাদের উৎপন্ন হচ্ছে সেগুলো যাতে পরিবেশে সহজেই ব্যাকটেরিয়ার মাধ্যমে পচে যায়। ব্যাকটেরিয়ার মাধ্যমে এই উৎপাদগুলা আরেকটা জায়গায় রূপান্তরিত হয়, আরেকটা শক্তিতে রূপান্তরিত হচ্ছে বা আরেকভাবে রূপান্তরিত হচ্ছে, যেটা পরিবেশের তেমন ক্ষতি করতেছে না। মানে তুমি দেখো প্রাকৃতিক রূপান্তরটা এমন হবে, যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা রূপান্তরটা এমন হবে অটোমেটিকলি যাতে সেটা পরিবেশের ক্ষতি না করে। ঠিক আছে, আমরা আসবো। আমি আগে তোমাদেরকে নর্মাল জিনিসগুলো আগে বলে দেই। মানে এখানে যেই 12টা পয়েন্ট আছে এই 12টা পয়েন্টই তোমরা আগে দেখে নাও। এই প্রাকৃতিক রূপান্তরের সাথে সাথেই তোমাদের মনে রাখতে হবে যথাযথ দূষণ নিয়ন্ত্রণ, যাতে করে দূষণ না হয় সেই দিকে তোমাদেরকে কাজ করতে হবে, যাতে করে তোমার কোনো প্রকারের এখানে দূষণ না হয়, এইটার জন্য তোমাদেরকে কাজ করতে হবে। আর
দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য যেগুলো ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলো তোমাকে নিতে হবে। দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য যেই ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলো তোমাকে নিতে হবে। ঠিক আছে, একটু সবাই একটু রিভিশন দাও। এটা মোট অ্যাটম ইকোনমি, বর্জ্য পদার্থ, এটা একটু রিভিশন দাও। দেখো তো মুখস্থ করে ফেলো তো 12টাই। তোমাদেরকে 1 মিনিট টাইম দিলাম, 2 মিনিট টাইম, তাড়াতাড়ি সবাই লেখা হইলে মুখস্থ করো তাড়াতাড়ি। আচ্ছা আসো এইবার 9 আর 10 নাম্বারটা আরেকবার বলবো। 9 আর 10 নাম্বারটা হচ্ছে শক্তির দক্ষতা পরিকল্পনা, মানে শক্তি যাতে কম ইউজ করতে হয়। শক্তি কম ইউজ করা মানে কি? শক্তি কম ইউজ করা মানে হচ্ছে তোমার যাতে করে কক্ষ তাপমাত্রায় তুমি জিনিসটা ইউজ করো। কক্ষ তাপমাত্রা ও চাপে, বেশি তাপমাত্রা এবং চাপে যাতে ইউজ না করো। আচ্ছা ঠিক আছে, এইবার চলে আসো। দেখো এখান থেকে যে কোশ্চেন আসে, গ্রিন কেমিস্ট্রির মূল লক্ষ্য কি? গ্রিন কেমিস্ট্রির মূল লক্ষ্য হচ্ছে পরিবেশ বান্ধব যাতে তোমার যে কোনো রাসায়নিক বিক্রিয়া যাতে পরিবেশ বান্ধব হয়, সেই জন্য এটাই হচ্ছে গ্রিন কেমিস্ট্রির মূল লক্ষ্য। এইবার এর 5টি নীতিমালা ব্যাখ্যা করো। 5টি নীতিমালার মধ্যে, এই যে 12টা নীতিমালার মধ্যে 5টা নীতিমালা তুমি ব্যাখ্যা করবা। পারবা কি পারবা না বলো? 5টা নীতিমালা দিয়ে দিবা। 5টা নীতিমালা, তার মধ্যে তুমি দিবা যে সর্বোচ্চ অ্যাটম ইকোনমি, বজ্র নিয়ন্ত্রণ, বজ্র পদার্থ বর্জ্য যেটা আছে, বর্জ্য পদার্থ রোধ, তারপরে ন্যূনতম ঝুঁকি, এগুলো তুমি দিয়ে দিবা। 5টা যে কোনো দিয়ে দিবা। এগুলো কিন্তু পরীক্ষায় তোমার আসে, দেখো ভর্তি পরীক্ষাতেও আসে। তোমাদের সাধারণত তোমাদের এইচএসসি তে যেগুলো আসে সেগুলো হচ্ছে এমসিকিউ। এইচএসসি তে আসবে তোমার এমসিকিউ। ঠিক আছে, এমসিকিউটা কিরকম আসে দেখো। গ্রিন কেমিস্ট্রিতে অধিক তাৎপর্যপূর্ণ নীতি কোনটা? বলো একটু এমসিকিউ গুলো অ্যান্সার দাও তাড়াতাড়ি। 6 নাম্বারটা বলেন ভাইয়া। আচ্ছা 6 নাম্বারটা বলতেছি একটু পরে, 6 নাম্বারটা একটু পরে বলতেছি, আগে এটার অ্যান্সার দাও সবাই। গ্রিন কেমিস্ট্রিতে অধিক তাৎপর্যপূর্ণ নীতি কোনটা? তাড়াতাড়ি 4 নাম্বারটা বলেন ভাইয়া। আচ্ছা বলতেছি, এটার অ্যান্সার কি হবে? আমি তোমাদেরকে প্রথমেই বলছি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাটম ইকোনমি, তাই না? অ্যাটম ইকোনমি, সর্বোত্তম অ্যাটম ইকোনমি, এটা হচ্ছে আমাদের প্রথম ইয়া হচ্ছে সর্বোচ্চ অ্যাটম ইকোনমি। এটা ঢাকা বোর্ড 2023-এ আসছে। গ্রিন কেমিস্ট্রির সূচনা হয়েছিল কবে? যদিও সেটা 1990 সাল থেকেই ব্যবহার করা হয় কথাগুলো, কিন্তু এটার মূল সূচনা হয়েছে 1991 সালে। 1991 সালে প্রথমেই আমি লিখে দিয়েছিলাম। সবুজ রসায়নের মূলনীতি কয়টা? দেখছো এগুলো পরীক্ষায় আসে। সবুজ রসায়নের মূলনীতি কয়টা? এটা হচ্ছে আমাদের 12টা, তাই না? 12টা। আমি দেখাচ্ছি যে এখান থেকে এমসিকিউ কেমনে কেমনে আসে। দেখো তো এটা পারো কিনা, যে সবুজ রসায়নে দ্রাবক হিসাবে কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহৃত হয়। বজ্র উৎপাদন সর্বনিম্ন রাখা হয়। তারপরে বিষমুক্ত দ্রাব্যদি ব্যবহার করা হয়। এগুলো তো সঠিক, এটা সঠিক। বর্জ্য যাতে তোমার বর্জ্য যাতে তোমার কম উৎপন্ন হয়, সেটাও ঠিক আছে। দ্রাবক হিসাবে এটা তো আমাদের তো সবুজ রসায়নে এটাই ব্যবহার করা হবে, এটা তো কোনো কিছু নাই, তাই না? আচ্ছা, তার মানে এটার অ্যান্সার কি হবে? 2 এবং 3, 2 এবং 3 হবে, তাই না? বলো এইটার অ্যান্সার বলো দেখি সবাই, এটার অ্যান্সার বলো। কক্ষ তাপমাত্রায়, একটু বলো দেখি, কক্ষ তাপমাত্রা ও চাপে সংগঠনের বিক্রিয়া সংগঠনের চেষ্টা করা কোনটা অন্তর্ভুক্ত? তারপরে নবায়নযোগ্য কাঁচামাল কম ব্যবহার করা, তারপরে প্রাথমিক গৌণ উৎপাদ হ্রাস করা। গৌণ উৎপাদ মানে তোমার মেইন উৎপাদ বাদ দিয়ে, মেইন উৎপাদ হচ্ছে মুখ্য উৎপাদ, আর গৌণ উৎপাদের পরিমাণ হ্রাস করা। তাহলে দেখো এই যে শক্তি যে তুমি কম ব্যবহার করবে, এটার জন্য কি কক্ষ তাপমাত্রায় এবং চাপে বিক্রিয়া সংগঠনের চেষ্টা করতে হবে, এটা সঠিক। নবায়নযোগ্য কাঁচামাল কম ব্যবহার করতে হবে, এটাও সঠিক। আর গৌণ উৎপাদ যাতে কম হয়, গৌণ মানে কি? সেকেন্ডারি, মানে মেইন উৎপাদ হচ্ছে মুখ্য উৎপাদ। তাহলে মুখ্য উৎপাদ তো ঠিক আছে, মুখ্য উৎপাদ যাতে তৈরি হয়। গৌণ উৎপাদ মানেই হচ্ছে ওই যে আমরা যে বলি বাই প্রোডাক্ট, এটাকেই আমরা বলি হচ্ছে বাই প্রোডাক্ট।
তাহলে বাই প্রোডাক্টের পরিমাণটা কি করতে হবে, বাই প্রোডাক্টের পরিমাণটা কমাইতে হবে। মানে গৌণ উৎপাদকে আমরা, আচ্ছা গৌণ উৎপাদই ইংলিশে বলবো হচ্ছে বাই প্রোডাক্ট, বাই প্রোডাক্টের পরিমাণটা কমাইতে হবে। মানে মনে করো একটা প্রক্রিয়া আছে, এ প্লাস বি থেকে তোমার তৈরি হচ্ছে সি প্লাস ডি, তোমার তৈরি করার কথা সি, আমি চাচ্ছিলাম যে সি তৈরি হোক, তাহলে এটা হবে উৎপাদ। তাহলে আলাদাভাবে করে একটা ডি তৈরি হলো, এটাকে বলবো আমরা গৌণ উৎপাদ। তাহলে মুখ্য উৎপাদ যেটা আমি তৈরি করতে চাইছিলাম, কাঙ্ক্ষিত উৎপাদ, যেটা তৈরি করতে চাই নাই ওটা আপনা আপনি তৈরি হয়েছে, এটাকে বলবো বাই প্রোডাক্ট বা গৌণ উৎপাদ। কথা কি বুঝেছ? তাহলে এটা হচ্ছে মূল উৎপাদ, আর এটা হচ্ছে তোমার গৌণ উৎপাদ। তাহলে গৌণ উৎপাদের পরিমাণটা কমাতে হবে, এটাও তো ঠিক আছে। তার মানে এটার অ্যান্সার কি হবে? 1 2 3। ক্লিয়ার? বুঝছো? নবায়নযোগ্য, সরি কি লিখলাম এটা, বলো বলো একটু তাড়াতাড়ি। আমি আমি ভুল বলছি, এটার অ্যান্সার কি হবে? বলো 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 বলো, এটার অ্যান্সার কি হবে? এই 1 2 3 হবে কিনা? 1 2 3 হবে নাকি 1 3 হবে? কোনটা হবে? তাড়াতাড়ি বলো। 1 2 3 হবে নাকি 1 3 হবে? কোনটা হবে? নবায়নযোগ্য তো, অনবায়নযোগ্য কাঁচামাল, নবায়নযোগ্য কাঁচামাল কম ব্যবহার করা, এটার অ্যান্সার হচ্ছে খ নাম্বার। খ নাম্বার হবে, খ নাম্বার। আরে আমি আমি আবার কম ব্যবহার করা কেন? ব্যবহার করতে হবে, কমটা আমি আসলে মাথার মধ্যে। ওকে, এই যে দেখো কোথায় কোথায় আমরা যেখানে পড়ছি সেখানে দেখো, এই যে নবায়নযোগ্য, এই যে নবায়নযোগ্য শক্তির ব্যবহার করতে হবে। তাহলে কাঁচামাল এমন কিছু নিতে হবে যেটা হচ্ছে নবায়নযোগ্য, তাই না? তাহলে অ্যান্সার কি হবে? কম ব্যবহার করবা না বেশি ব্যবহার করবা? এটা অ্যান্সার কি হবে? তাড়াতাড়ি জানো, বলো বলো। ফার্স্টে আমি অ্যান্সার দিছি, কে কে অ্যান্সার দিছো? সঠিক অ্যান্সার কে কে দিছো? বি দিছো না ডি দিছো? বলো। অবশ্যই বি হবে, বললাম না নবায়নযোগ্য কাঁচামাল তো বেশি ব্যবহার করতে হবে, এটা কম না, আমি কমটা দেখি নাই কম ব্যবহার করতে হবে আমি দেখি নাই। ওকে ঠিক আছে, তার মানে 1 আর 3 অ্যান্সার হবে, রাইট। ঠিক আছে, এবার আসো, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে গ্রিন কেমিস্ট্রির মধ্যে এটা কি এই পর্যন্তই আমাদের গ্রিন কেমিস্ট্রি ছিল। এখন বলো কোনটা কোনটা তোমরা জিনিস বুঝো নাই, সেটা একটু বলো দেখি, কোন কোন জিনিসগুলো তোমরা বুঝো নাই, ওটা নিয়ে একটু কথা বলে আমরা চলে যাব পরের প্রসেসে। ন্যূনতম উপজাত মানে হচ্ছে বাই প্রোডাক্ট তৈরি করা। ওই যে একটু আগে যেটা বুঝাইলাম, মানে যত কম পরিমাণে গৌণ উৎপাদ, উপজাত বলতে হচ্ছে গৌণ উৎপাদ, মূল উৎপাদ বাদে যে গৌণ উৎপাদ এটা কমাইতে হবে, এটাই বলতে এটাই বুঝাইছে। নিরাপদ দ্রাবক মানে এমন দ্রাবক ইউজ করতে হবে যেটা হচ্ছে নিরাপদ। মনে করো এমন দ্রাবক ব্যবহার করা যাবে না যেটা পরিবেশের জন্য হ্যাম্পার বা যেটার মধ্যে ঝুঁকি আছে, সেরকম নিরাপদ দ্রাবক ব্যবহার করতে হবে। এটা 6 নাম্বার, অনেকেই বলছিল যে 6 নাম্বার। নবায়নযোগ্য শক্তির ব্যবহার, তোমরা জানো নবায়নযোগ্য শক্তি অনবায়নযোগ্য শক্তি পড়ছো না? যেগুলো শক্তি শেষ হয়ে যায় সেগুলো হচ্ছে আমাদের অনবায়নযোগ্য শক্তি, যেগুলো শেষ হয় না প্রকৃতিতে, যেগুলো শেষ হয় না, অফুরন্ত পরিমাণে যেগুলো আছে সেগুলো হচ্ছে নবায়নযোগ্য শক্তি, এগুলোর ব্যবহার করতে হবে, তাই না? ওকে আচ্ছা, আর কি? আর বাকিটা তো বুঝছো। শক্তির দক্ষতা পরিকল্পনা বলতে কক্ষ তাপমাত্রায় চাপে চেষ্টা করতে হবে। প্রাকৃতিক রূপান্তর বলতে এমন কিছু তে রূপান্তরিত হইতে হবে ওয়েস্টেজ গুলাকেও বা বিভিন্ন প্রোডাক্ট গুলাকে, যেগুলো ওয়েস্টেজ গুলা বিশেষ করে যেগুলোতে পরিবেশের ক্ষতি হবে না সেরকম। 5 নং কি ছিল? নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা, ওই একই কথা। মানে কেমিক্যাল গুলো এমন ব্যবহার করতে হবে যাতে করে এগুলো নিরাপদে, মানে এগুলো পরিবেশের জন্য হ্যাম্পার না হয়।
কেমিক্যাল মানে এখানে যত প্রকারের কেমিক্যাল আছে, কেমিক্যাল পরিকল্পনাগুলো, এটার একটা আলাদা পরিকল্পনা করতে হবে যে হ্যাঁ এমন এমন কেমিক্যাল ইউজ করব। আমাদের কাছে অনেকগুলো প্রসেস থাকবে, এতগুলো প্রসেসের মধ্যে যেটার মধ্যে কেমিক্যালগুলো নিরাপদ তুলনামূলক সেটা তুমি নিরাপদ করবা। 7 নাম্বার তো প্রভাবক। প্রভাবক ইউজ করবা কি যে কোনো একটা জায়গায় যদি তুমি প্রভাবক বা প্রভাবন ইউজ করো। প্রভাবক ইউজ করা, মনে করো তুমি আর একটা প্রক্রিয়া তোমার চলতেছে, একটা বিক্রিয়া চলতেছে, এই বিক্রিয়াটার মধ্যে প্রভাবক কাকে বলে, প্রভাবক জিনিসটা কাকে বলে। তোমরা এরকম ধরো তোমার যে কোনো একটা বিক্রিয়ার মধ্যে মানে অনেক কিছুই প্রভাবক আছে। তোমরা তো এখনো জৈব যৌগ পড়ো নাই, তোমাদের কি প্রভাবক হিসাবে কি দেওয়া যায়? আচ্ছা, মানে আমি একটা এক্সাম্পল দিই, তোমরা যদিও এগুলো পড়ো নাই। ধরো C6H6, এটার নাম হচ্ছে বেনজিন। মনে করো বেনজিনের সাথে যখন ক্লোরিনের বিক্রিয়া হয়, ঠিক আছে, বেনজিনের সাথে যখন ক্লোরিনের বিক্রিয়া হয় তাহলে তখন উৎপন্ন করে ক্লোরোবেনজিন, C6H5Cl প্লাস হয় HCl। তো এইটার মধ্যে এই বিক্রিয়াটা তো কিন্তু খুব সুন্দর, দেখো যে এইখান থেকে একটা এইচ এর জায়গায় একটা Cl চলে আসছে, ওই এইচটা HCl এর সাথে চলে গেছে। বিক্রিয়া দেখে মনে হচ্ছে খুব সুন্দর, কিন্তু এই বিক্রিয়াটা করানোর জন্য অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিতে হয়। অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি দাও তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা এইখানে বিক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করে না, কিন্তু এই যে ক্লোরিনটাকে ভেঙে প্লাস আর মাইনাসে ভেঙে এইখানে একটা ক্লোরিনকে মানে এটাকে বলে মানে ইলেকট্রোফাইল তৈরি করা, যাই হোক এইখানে এসে হাইড্রোজেনের জায়গায় রিপ্লেস হয়ে যায়। যেহেতু হাইড্রোজেনের জায়গায় রিপ্লেস হয়ে যায়, এই যে প্রক্রিয়াটা যে আছে এই প্রক্রিয়াটার মধ্যে দেখবা এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কাজ কি, এইটাকে ভেঙে বিক্রিয়া ঘটাইলো, বিক্রিয়া ঘটায় আবার AlCl3 আবার যা আছে তাই থাকলো। এখানে AlCl3টা হচ্ছে প্রভাবক, AlCl3টা হচ্ছে প্রভাবক, মানে বিক্রিয়ার সময় বিক্রিয়া করে ও নিজে চেঞ্জ হয় না, ও প্রোডাক্ট যখন তৈরি হয়েছে ও অপরিবর্তিত, AlCl3 অপরিবর্তিত থাকে, কিন্তু এই বিক্রিয়াটা সংগঠিত হওয়ার জন্য এ কাজে লাগাইছে। তাহলে এই জিনিসগুলো তোমার ব্যবহার করতে হবে, বুঝছো? এই জিনিসটা তোমার ব্যবহার করতে হবে। ক্লিয়ার? বুঝছো? কাহিনী বুঝছো? ক্লিয়ার? এটা বুঝছো কিনা? এটা কি বুঝতে পারছো? ওকে ওকে, ঠিক আছে, হয়েছে হয়েছে হয়েছে, আর এগুলো লাগবে না তোমার। এইবার চলে আসো আমাদের এইটার পরে তোমাদের যেটা কাজে লাগবে, এইবার তোমাদের চলে আসো তোমাদের CFC। এখানে আমাদের নিরাপদ যে বিভিন্ন টাইপের আমরা কেমিক্যাল ইউজ করি, তার মধ্যে তোমার মানে যেই জিনিসগুলা পরিবেশের জন্য ক্ষতিকর, যেগুলো ইউজ করা যায় না, তার মধ্যে একটা হচ্ছে CFC। CFC কে বলা হয় হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। এটাকে কি বলা হয় বলতো? ক্লোরোফ্লোরোকার্বন। এটাকে বলা হয় ক্লোরোফ্লোরোকার্বন। এই কথা কি বুঝছো? এটাকে বলা হয় হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। এই ক্লোরোফ্লোরোকার্বন এইটা পরিবেশের জন্য, এটা ওজোন স্তরের জন্য অনেক ক্ষতিকর, ওজোন স্তরের জন্য অনেক ক্ষতিকর, তার মানে পরিবেশের জন্য এটা ক্ষতিকর, এটা ক্ষতিকারক, ঠিক আছে? এইটার বদলে পরিবেশের জন্য কম ক্ষতিকর এই CFC মানে হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন ইউজ করা হয়। এটা মানে H দিয়ে তোমার অ্যাকচুয়ালি চলে আসছে হাইড্রোজেন, H দিয়ে কি চলে আসছে বলতো? হাইড্রোজেন চলে আসছে। এইটা এখন বেশি পরিমাণে ব্যবহার করা হয়। এটা তোমার CFCর মধ্যে CFC 11, 12 এগুলো যেমন ইউজ করা হয়, ঠিক আছে? 11, 12 এগুলো যেমন ইউজ করা হয়। দেখো আমরা যদি CFC তোমাকে যদি আমি বলি 11, এটা CFC 12, এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর, এখন CFC 11 বলতে তুমি আসলে কোন যৌগটাকে বুঝাবা? CFC 12 বলতে এটা কোন যৌগটাকে বুঝাবা? এটা হচ্ছে বিষয়, এটাকে কোন যৌগটাকে তুমি বুঝাবা?
এটা। তো আমি তোমাদেরকে বলতেছি, অথবা সিএফসি আমরা 24 বলতে কোন যৌগটাকে বুঝাবো? কয়েকটা যৌগের নাম আমি লিখে ফেলি। সিএফসি 11, সিএফসি 12, হ্যাঁ, সিএফসি তোমার 22 দেই। আচ্ছা, এগুলো আগে দেই, তারপরে অন্যগুলা দেখাচ্ছি। দেখো, এই যৌগগুলার আসলে সংকেত কি? আমরা যে সংকেতটা নির্ণয় করব সেটা হচ্ছে আণবিক সংকেত। আণবিক সংকেতটা কি হবে? দেখো, আণবিক সংকেত কি হবে, একটু ভালো করে খেয়াল করো। আণবিক সংকেতটা কি হবে? আমারও তো নাই, মানে কি? আচ্ছা, এটা করার যেটা নিয়ম সেটা হচ্ছে, মনে করো সিএফসি তোমার কাছে আছে 11, এটা তো তুমি এইটার মান বের করার জন্য তুমি 11-র সাথে, যে একজন লিখেই দিছে 90 যোগ করতে হবে। 11-র সাথে তুমি 90 যোগ করবা, তাহলে 90 যোগ করলে কত আসে বলো তো? 90 যোগ করলে কত আসে? 11-র সাথে 90 যোগ করলে কি 101 আসে? আসে না? 11-র সাথে 90 যোগ করলে আসে 101। তো 11-র সাথে 90 যোগ করলে যে 101 আসতেছে, এই 3 ডিজিটের মধ্যে ফার্স্টের ডিজিট যেটা সেইটা হচ্ছে কার্বনের সংখ্যা, সেকেন্ডের ডিজিট যেটা সেটা হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা, থার্ড ডিজিট যেটা সেটা রিপ্রেজেন্ট করে হচ্ছে ফ্লোরিনের সংখ্যা। আর বাকিগুলাতে তোমার আসলে ক্লোরিন বসবে, বাকিগুলাতে ক্লোরিন বসবে। আবার বুঝো, আবার ভালো করে বুঝো। প্রথমটা কার সংখ্যা? একবারে বাম পাশের টাকার কার্বন, ডান পাশের টাকার মানে মাঝখানের টাকার হাইড্রোজেন, ডান পাশের টাকার ফ্লোরিন। তার মানে এই যৌগটার মধ্যে কার্বন থাকবে একটা, হাইড্রোজেন থাকবে না, ফ্লোরিন থাকবে একটা। তাহলে এখন বলো তো, এখন তোমরা আমাকে বলো, একটা কার্বনের চারপাশে কয়টা হাত ফাঁকা থাকে? 4টা হাত। একটাতে যদি ফ্লোরিন থাকে তাহলে বাকি আরো 3টা হাত যে আছে, আমি বলছি আর বাকি যতগুলো হাত থাকবে সেগুলোতে, বাকি হাতগুলোতে ক্লোরিন আসবে। বাকি হাতে কি আসবে বলতো? বাকি হাতে ক্লোরিন বসবে। তার মানে ক্লোরিন আর বাকি কয়টা হাতে বসবে বলতো? 3টা হাতে। তার মানে আমরা বলতে পারবো CFCl3। তার মানে এই যে এটার যে আণবিক সংকেত, যেটা এটার আণবিক সংকেত হচ্ছে CFCl3। এটা কি বুঝেছো? এটা কি ক্লিয়ার হয়েছে? একটু আমাকে জানো, একটা একটা করে দেখাই, তাতে সুবিধা হবে। এটা কি বুঝছো? আবার বলতেছি, নাও আরেকবার যে বলবো, আরেকবার নতুন বলবো। মনে করো CFC12, কি করব? কত যোগ করব বলো তো? কত যোগ করব? CFC12 এটার কার্বন সংকেত বের করতে চাই, কত যোগ করব? 90 যোগ করব। অল টাইম 90 যোগ করব। 90 যোগ করলে কত আসে? 102। প্রথমটা কার? প্রথমটা হচ্ছে কার্বনের, পরেরটা কার? পরেরটা হচ্ছে হাইড্রোজেনের, তারপরেরটা কার? তারপরেরটা ফ্লোরিনের। তাহলে কার্বন আছে কয়টা? একটা। হাইড্রোজেন কয়টা? নাই। ফ্লোরিন কয়টা? 2টা। কার্বনের হাত কয়টা? হাত তো 4টা, 4টার মধ্যে 2টা ফ্লোরিন, আর বাকি 2টা কি যাবে? ক্লোরিন। তার মানে CFC12 এর সংকেত হচ্ছে এটা। বুঝছো কি বুঝো নাই আমাকে জানাও, বলো বুঝছো কিনা? বুঝছো? এই বুঝছো? বুঝো নাই? মানে 2টা ক্লোরিন কেন দিলাম? কারণ কার্বনের দেখো হাইড্রোজেন নাই, ফ্লোরিন আছে 2টা। তার মানে 4টা, তো এর হাত তো 4টা, 2টাতে ফ্লোরিন গেছে, আর 6টা হাত ফাঁকা থাকবে সেগুলোতে ক্লোরিন, বাকিগুলোতে ক্লোরিন দিতে হবে। বুঝছো? বুঝো নাই? যদি না বুঝে থাকো আবার আসো, সমস্যা কি? আবার আসো। মনে করো CFC22, ধরলাম CFC22 আছে এখানে, CFC22। যদি CFC22 থাকে তাহলে আমরা কি করব? 22-এর সাথে আমরা কত যোগ করব? 90 যোগ করব। কত হইল? 2, এখানে আসে 1, এখানে আসে 1, 112। প্রথমটা কার? প্রথমটা আমাদের হচ্ছে কার্বনের। দ্বিতীয়টা কার? দ্বিতীয়টা হচ্ছে আমাদের হাইড্রোজেন। 3 নম্বরটা কার? ফ্লোরিন। তার মানে কার্বন থাকবে কয়টা? একটা। হাইড্রোজেন থাকবে কয়টা? হাইড্রোজেন থাকবে কয়টা? একটা। ফ্লোরিন থাকবে কয়টা? 2টা। তাহলে আর বাকি হাত কয়টা আছে? বাকি হাত আছে একটা, ওই একটা হাতেই একটা ক্লোরিন যাবে, বাকি হাতগুলোতে ক্লোরিন, বাকি হাতগুলোতে কি? ক্লোরিন। তাহলে এটা সংকেত কি হলো?
সি সি HCF2Cl, এটা HCF2Cl, এটা কি বুঝছো? এটাকে এইভাবেও লেখা যায় অথবা এইভাবে করেও লেখে HCClF2, এইভাবেও লেখা যায়। ঠিক আছে, তো এখন কথা হইলো, বলো তো এর মধ্যে এই জিনিসটার মধ্যে আমাদের হাইড্রোজেন আছে কি নাই? এটার মধ্যে কি হাইড্রোজেন একটা আছে না? যদি হাইড্রোজেন থাকে, এইটার আরো একটা নাম হচ্ছে, এইটাকে দুই নামেই ডাকা হয়, তুমি এটাকে HCFC আকারেও ডাকতে পারো, HCFC22 এটা আকারেও ডাকতে পারো। কারণ এর মধ্যে কি আছে বলতো? হাইড্রোজেন আছে। আগের দুইটার মধ্যে দেখো হাইড্রোজেন ছিল না, এই যে আগের এটার মধ্যেও হাইড্রোজেন নাই, এটার মধ্যেও হাইড্রোজেন নাই, তাহলে এটা শুধু CFC। আর এটার মধ্যে কি হয়েছে? এটার মধ্যে একটা হাইড্রোজেন আসছে HCFC। কথা কি বুঝছো? 90 কেন অ্যাড করা হয়? এটা এদের নামকরণের সুবিধার্থে, নামকরণের সিস্টেম আরেকটু আলাদা। নামকরণের সিস্টেমটা সামনে শূন্য দিয়ে তারপরে ওইটার মান হয় কার্বন এবং ওইটা থেকে এক কম হয় হাইড্রোজেন, এইভাবে করে করতে হয়। কিন্তু এটা আমরা একটা সিস্টেম অ্যাপ্লাই করছি, এটা তোমাদের বইয়ের দেওয়া আছে, তো এইভাবে করেই করতে পারবা, বুঝছো? আসো আরো একটা করি। মনে করো CFC, এটা বুঝছো? বুঝছো বুঝছো? ওকে, ঠিক আছে, ওকে, আচ্ছা আরেকটা জিনিস আমি বলি, এইটার CFC যখন তোমার নাম আসবে তখন এগুলো কিন্তু ফ্রেয়ন আকারেও নাম আসে, তাই না? তোমাকে এরকমও বলা থাকতে পারে যে বললো তোমাকে ফ্রেয়ন 112, মনে করো বললো ফ্রেয়ন 112 অথবা ফ্রেয়ন 124 অথবা ফ্রেয়ন, হ্যাঁ এরকম এরকম তোমাকে নাম বললো। কিভাবে করে করবা বলো? কিভাবে করবা? কি সিস্টেম কি সেম কি না আলাদা বলো? 112 মনে করো বলছে, তুমি কি করবা? এর সাথে কি যোগ করবা? 90 যোগ করবা। এই একই কথা কিন্তু, মানে তোমাকে ফ্রেয়নও বলতে পারতো, CFCও বলতে পারতো, CFC 112ও বলতে পারতো। ঠিক আছে, এইচ কেন হয় স্যার? আচ্ছা এইচ কেন হয়? হাজারের বইয়ে যে কোন প্যারামিটার এটা, এই যে ফ্রেয়নের ইয়েগুলা, এটা তোমাদের সাধারণত হাজারির স্যারের বইয়ে মনে হয় এই ফ্রেয়নের গ্যাসের শুধু কিছু সংকেত দেওয়া আছে, এটা সবগুলো বিস্তারিত দেওয়া নেই। দেখো তাহলে এখানে কত আসবে? 2, এখানে কত আসবে? 0, এখানে কত আসবে? 2, মানে 202। তাহলে প্রথমটা কার মান? প্রথমটা হচ্ছে কার্বনের মান, তারপরটা কার মান? হাইড্রোজেনের মান, তারপরটা কার মান? ফ্লোরিনের মান। বাকিগুলাতে কি বসবে? বাকিগুলাতে ক্লোরিন বসবে। দেখো তুমি চিন্তা করবা, এখানে তোমার হাত কয়টা আছে? দুইটা কার্বনের মোট কয়টা হাত ফাঁকা? মোট 6টা হাত ফাঁকা। দুইটা কার্বনে কয়টা হাত ফাঁকা? 6টা হাত ফাঁকা। গ্রিন কেমিস্ট্রির সংজ্ঞাটা বলেন। গ্রিন কেমিস্ট্রি তো গতদিনই সংজ্ঞা বললাম যে গ্রিন কেমিস্ট্রি হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়া মানে এমন প্রক্রিয়া ব্যবহার করার জন্য যে উদ্যোগগুলো নেওয়া হয়, এইটাকেই আমরা গ্রিন কেমিস্ট্রি বলি, যে পরিবেশ বান্ধব প্রক্রিয়া। এটা তো গতদিনই পড়াইছি। ওকে ঠিক আছে, আণবিক সংকেতটা কিভাবে? ওকে ঠিক আছে, দেখো এখন কার্বন হচ্ছে দুইটা, কার্বন হচ্ছে দুইটা। তাহলে দেখো কার্বন যদি দুইটা হয় তাহলে আমাদের তার দুই পাশে হাইড্রোজেন, এখানে দেখো মোট 6টা হাত ফাঁকা, এই যে 1 2 3 4 5 6, 6টা হাতের মধ্যে 2টা হাতে ফ্লোরিন, আর বাকিগুলোতে কি যাবে বলতো? ক্লোরিন যাবে, কারণ এখানে কোনো হাইড্রোজেন নাই, বাকিগুলোতে ক্লোরিন যাবে। তার মানে তুমি এটা বলতে পারো যে CF2Cl আর CCl3, এটা বলতে পারো। মানে অ্যাকচুয়ালি এখানে কার্বন থাকবে দুইটা, ফ্লোরিন থাকবে হচ্ছে দুইটা, আর বাকি 4টা থাকবে হচ্ছে ক্লোরিন, এটা। তো এখন তোমাদের মনে হইতে পারে ফ্লোরিন কি এক হাতে দিব নাকি দুইটা হাতে দিব? ফ্লোরিন কি একটা হাতে দিব নাকি দুইটা হাতে দিব? ভালো করে শোনো,
তোমার কাছে মনে হইতে পারে ফ্লোরিনকে আমি একটা হাতে দিব নাকি দুইটা হাতে দিব। অ্যান্সার হচ্ছে ফ্লোরিন তুমি মানে এইটার গাঠনিক সংকেত তুমি দুই জায়গাতেই দিতে পারো, মানে দুইটাকেই আমরা ফ্রেওন বা সিএফসি 112 বলবো। মানে কার্বন যদি দুইটা থাকে আর ফ্লোরিন যদি দুইটা থাকে, তুমি এমন হইতে পারে তুমি এই জায়গায় দুইটা ক্লোরিন দিলা, একটা জায়গায় ফ্লোরিন দিলা, এই জায়গায় একটা ফ্লোরিন দিলা, এই দুই জায়গায় দুইটা ক্লোরিন দিলা, তাহলে জিনিসটা দাঁড়াবে হচ্ছে CCl2F আবার CCl2F। এটাও তোমার ঠিক আছে, এটাও তোমার ঠিক আছে, দুইটাই ঠিক আছে। তোমার মোট কার্বন লাগবে দুইটা, ফ্লোরিন লাগবে দুইটা, আর বাকি লাগবে চারটা হচ্ছে কার্বন। সবাই কি চারটা হচ্ছে ক্লোরিন, সবাই কি বুঝেছো? এই পোলাপাইন বুঝছো কি? এই বুঝছো আমাকে বলো। ফ্রেয়ন 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 বা হচ্ছে সিএফসি 124 বলতে কি বুঝো বলো, তাড়াতাড়ি লেখো দেখি। 124 সিএফসি 124টা সবাই করো। কনসেপ্টটা হাজারি স্যারের এই হাজারি নাগ স্যারের বইয়ের কোন পেজে? গ্রিন কেমিস্ট্রি তো প্রথম থেকেই শুরু, কিন্তু হাজারি স্যারের একেবারে রিসেন্ট বইগুলোতে এই ফ্রেয়ন গ্যাসের সংকেতগুলোকে আউট করে দিছে, আগেকার বইগুলোতে ছিল। তবে কবির স্যারের বইয়ে এবং গুহ স্যারের বইয়ে এটা আছে, ঠিক আছে? কবির স্যার, গুহ স্যার, অন্যান্য বইগুলোতে আছে। বলো কি করবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। 124 প্লাস কত দিবা? 90। কত দিবা? 4, এখানে দিবা 1, আর এখানে কত? 2, 214। তাহলে 214 যদি হয়, তাহলে প্রথমটা কি? কার্বন। তাহলে কার্বন যদি দুইটা হয়, তাহলে মোট আছে আমাদের 6টা হাত। ওই যে দুইটা কার্বনের তো এর একটা একটা করে শেষ, এরও 3টা হাত ফাঁকা, এরও 3টা হাত ফাঁকা। একটা জায়গায় একটা হাইড্রোজেন আসছে, একটা আসবে হাইড্রোজেন, একটা জায়গায় হাইড্রোজেন, 4টা হবে ফ্লোরিন, তাহলে 4 আর 5, একটা হবে ক্লোরিন। বুঝো নাই? বুঝছো কি? বুঝছো কি বুঝো নাই? একটা হবে হাইড্রোজেন, দুইটা হবে কার্বন, তোমার 4টা হবে ফ্লোরিন, একটা হবে ক্লোরিন। এই এখন ওই যে আবার ওই আগের কথা দেখো, এটা এরকম হইতে পারে যে তুমি এইটাতে এইচ দিলা, এইখানে দুইটাতে এফ দিলা, এইখানে দুইটাতে এফ দিলা, দুটা 4টা ফ্লোরিন, আর একটা জায়গায় একটা ক্লোরিন দিলা, এমন এমন হইতে পারে। সবাই কি ক্লিয়ার হইছো? ক্লিয়ার পোলাপাইন্স? বলো। ক্লিয়ার ক্লিয়ার, ওকে ঠিক আছে, ক্লিয়ার। এখন আসো, এখন উল্টাটা যদি হয়, ধরো সংকেত থেকে সিএফসি নির্ণয়। বলো, তোমার যদি থাকে CF2 Cl2, এটার নাম তুমি কি করবা? বলো কিভাবে করবা? এর আগের বার তুমি 90 যোগ করছিলা, এইবার তুমি কি করবা? বলো দেখি কি করবা, দেখি পারো কিনা, কিভাবে করবা? মেডিকেলের এমসিকিউ এগুলোই আসে। এই ফ্রেওয়ানের এইটার কিন্তু মেডিকেল এবং ভার্সিটি, এটার জন্য মেডিকেল ভার্সিটি বুয়েট বেশি ইম্পর্টেন্ট, এটা মেডিকেলের জন্য এই এমসিকিউ গুলা, মানে এই যে ফ্রেওনের গুলা মেডিকেল এবং ভার্সিটির জন্য খুব ইম্পর্টেন্ট, এটা খুব বেশি পরিমাণে আসে ওদের। ফ্রেওন আর সিএফসি কি সেম? হ্যাঁ, সিএফসি গ্যাসগুলোকে একত্রে ফ্রেওন বলে, ফ্রেওন গ্যাস বলে। কিভাবে? এটার মান কত হবে সেটা সেটা একটু নামটা বলো। CF2Cl2 এটার নামটা বলো, এটা কি হবে?
আচ্ছা খেয়াল করো, আমরা একটু এই পাশে খেয়াল করি, দেখো ভালো করে দেখো, আমাদের এই মানটা, এই যে এইটা হচ্ছে একটা কিসের মান, এটা হচ্ছে কার্বনের মান, এটা কিসের মান, হাইড্রোজেনের মান, এটা কিসের মান, এটা হচ্ছে ফ্লোরিনের মান, তাই না? কার্বন, হাইড্রোজেন আর ফ্লোরিন, এটা আমাকে হিসাব করতে হবে। কার্বন, হাইড্রোজেন আর ফ্লোরিন, দেখো বলো তো এখানে কার্বন কয়টা আছে, একটা, হাইড্রোজেন কয়টা, 0, ফ্লোরিন কয়টা, 2টা। মানে আমার লাগবে কি বলো, আমাদের লাগবে কি? প্রথমে লাগবে কার্বন, ভালো করে বুঝো, প্রথমে লাগবে আমাদের কার্বন, তারপরে লাগবে হাইড্রোজেন, তারপরে লাগবে ফ্লোরিন। এই মানগুলো আগে লিখো। কার্বন কয়টা আছে, কার্বন আছে একটা, হাইড্রোজেন কয়টা, 0, ফ্লোরিন কয়টা, 2টা। এই জায়গা থেকে আমাকে 90 বিয়োগ করলে আমাদের ওই সিএফসি নাম্বারটা আসবে। এই জায়গা থেকে 90টা বিয়োগ করতে হবে, তাহলে এখানে আসবে 2, এখানে আসলো 1, তার মানে 12। তার মানে এটার নাম হচ্ছে সিএফসি 12 বা ফ্রেয়ন 12। কথা কি বুঝছো? কথা কি বুঝলা? এই পোলাপাইন বুঝছো? প্রথমে দেখবা কার্বন কয়টা আছে, কার্বন কয়টা আছে, ফ্লোরিন কয়টা আছে, হাইড্রোজেন কয়টা আছে, আর ফ্লোরিন কয়টা আছে। দেখি আরো পারো কিনা। আরেকটা হিসাব হোক, বলো। তোমার মনে করো সি আছে 2, তারপরে এইচ আছে 2, এফ আছে মনে করো 3, এফটা পরে, আচ্ছা, H2, C2, Cl2, F2। বলো এটা কি হবে? বলো 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 দেখি পারো কিনা। এটা কি হবে? এটার নাম কি হবে? তুমি প্রথমে দেখবা কি কার্বন, তারপরে দেখবা হাইড্রোজেন, তারপরে দেখবা ফ্লোরিন। কার্বন, হাইড্রোজেন আর ফ্লোরিন, এই 3টা জিনিস দেখবা। তার মানে কার্বন আছে কয়টা, 2টা, হাইড্রোজেন আছে কয়টা, 2টা, ফ্লোরিন আছে কয়টা, 2টা। এখান থেকে কত বিয়োগ করবা, 90 বিয়োগ করো, তাহলে এখানে কত হইলো, 2, 12 থেকে 9 বিয়োগ করলে কত হয়, 3। তার মানে কত হচ্ছে বলো? এটার নাম হবে সিএফসি বা ফ্রেয়ন, ফ্রেয়ন বা সিএফসি যেটাই দাও না কেন সমস্যা নাই, ফ্রেয়ন। অথবা নামগুলোতে ফ্রেয়নও লিখে দিই মাঝে মধ্যে, কারণ ফ্রেয়ন বা ফ্রিয়ন যেভাবে করে লেখা থাকুক, ফ্রেয়ন এটার নাম 132, এটা আমরা বলে দিতে পারবো, একই জিনিস। হ্যাঁ, এটা কিন্তু যেহেতু এখানে হাইড্রোজেন আছে তাই এটার জায়গায় আমরা HCFC, এখনকার নতুন নাম অনুসারে সিএফসির জায়গায় এগুলাতে HCFC ব্যবহার করা হয়, যেটাতে হাইড্রোজেন থাকে। যেহেতু এটাতে হাইড্রোজেন নাই, এটাতে হাইড্রোজেন কি শূন্য, হাইড্রোজেনের পরিমাণ শূন্য, তাই এটা শুধু সিএফসি। কিন্তু যেটাতে হাইড্রোজেন আছে সেটা সিএফসি জায়গায় HCFC ব্যবহার করা হয়। হোয়াই হাইড্রোজেন হবে না? বললামই তো, সিএফসি HCFC দুটোই ব্যবহার করা যায়। HCFC শুধুমাত্র ব্যবহার করা যাবে কখন, যখন হাইড্রোজেন থাকবে। তাহলে এই ক্ষেত্রে সিএফসিও ব্যবহার করা যাবে, HCFCও ব্যবহার করা যাবে। এটা নতুন নাম HCFCটা, যে হাইড্রোজেন যেগুলো আছে সেগুলোতে তুমি HCFC ব্যবহার করবা, এটা নতুন নাম। বুঝছো? বুঝছো বুঝছো ক্লিয়ার? লাস্ট মানে আমরা এটার লাস্ট প্র্যাকটিস করব, তারপরে বিক্রিয়ার হারে চলে যাব। এটা একটু প্র্যাকটিস করে নাও। আরেকটা বলো, মনে করো C2, F3, Cl3, বলো এটার নাম কি হবে? এটার নাম কি হবে? বলো। হ্যাঁ, দুইটাই ফ্রেয়ন। একজন বলছে যে সিএফসি আর এফসিএফসি কি দুইটাই ফ্রেয়ন? হ্যাঁ, দুইটাই ফ্রেয়ন। ফ্রেয়ন গ্যাস দুইটাকেই বলা হয়। ওকে, ঠিক আছে। তাহলে কার্বন কয়টা? কার্বন আছে আমাদের এখানে 2টা, কার্বন আছে 2টা। মানে আমরা সিরিয়াল করি, আগে কার্বন প্রথমে লিখতে হবে, তারপরে হাইড্রোজেন, তারপরে ফ্লোরিন, মিস করা যাবে না, সিরিয়ালটা মিস করা যাবে না। কার্বন আছে 2টা, হাইড্রোজেন নাই, ফ্লোরিন আছে 3টা।
একে আমরা কত বিয়োগ করব? 90 বিয়োগ করব। 90 বিয়োগ করলে কত পাবো? এখানে পাবো 3, এখানে কত? এখানে পাচ্ছি 1, এখানেও পাচ্ছি 1, তার মানে 113। তার মানে এটাকে আমরা বলবো ফ্রেয়ন 113 বা সিএফসি 113, ফ্রেয়ন 113। ক্লিয়ার? বুঝছো? পারবা? ওকে, দেখি আমাদের কতজন আছে এখন? 113, 113, 113, 113। ভেরি গুড, সুন্দর। এইবার চলে আসো ভেরি 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 ইম্পর্টেন্ট জায়গায়। এবার আমরা চলে আসব গতিবিদ্যার একেবারে বেসিক। আজকে একটু মানে 10-15 মিনিট আমরা একটু পড়বো গতিবিদ্যার এই পার্টটা, একটু পড়বো, ইম্পর্টেন্ট জিনিস একটু পড়ে নেব। ঠিক আছে, ভালো করে শোনো। ওকে, ঠিক আছে। কক্ষ তাপমাত্রায় কেন শক্তির দক্ষতা বাড়ে? কক্ষ তাপমাত্রায় শক্তির দক্ষতা বাড়ে বলতে কি, কক্ষ তাপমাত্রায় ইউজ করলে তোমাকে তো আলাদাভাবে করে হিট দিতে হচ্ছে না, তাই শক্তি তোমার কম কম শক্তিতে মানে তুমি ওই বিক্রিয়াটা চালাইতে পারতেছো। আর তুমি যদি কোনো একটা প্রক্রিয়া চালানোর জন্য যদি কক্ষ তাপমাত্রা বাদে যদি তুমি বেশি তাপমাত্রায় যদি ওই কাজটা করতে হয়, তাহলে তো তোমাকে শক্তি বেশি ইউজ করতে হবে, তাহলে তো ওইটাতে দক্ষতা কমতেছে। শক্তির দক্ষতা বলতে হচ্ছে যে শক্তির অপচয় যত তুমি কম করবা, তোমার কাছে শক্তি আছে তার মধ্যে কতটুকু শক্তি তুমি ব্যবহার করতেছো, সেটাই শক্তির দক্ষতা। আচ্ছা, গতিবিদ্যা দেখো। আচ্ছা, এইখানে প্রথমত যে জিনিসগুলা কোনো একটা বিক্রিয়ায় আমরা জানি, একটা বিক্রিয়ায় বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়। কোনো একটা বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, এটা তো আমরা জানি। তাহলে বলো তো, কোনো একটা বিক্রিয়ায় বিক্রিয়কগুলোর ঘনমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়? তোমরা একটা বলো। বিক্রিয়কগুলোর ঘনমাত্রা বিক্রিয়া চলতে চলতে বিক্রিয়কগুলোর ঘনমাত্রা কি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়? কি হয়? বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমে নাকি বাড়ে? প্রাকৃতিক রূপান্তরটা আবার বলেন। আচ্ছা, প্রাকৃতিক রূপান্তর হচ্ছে, আচ্ছা আবার বলবো নি, আগে এটা পড়ো, সমস্যা নেই, পড়বো আবার আবার বলবো নি, এটা আগে দেখো। হ্যাঁ, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়। বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমতে থাকে, উৎপাদের ঘনমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে, উৎপাদের ঘনমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে। তো কোন বিক্রিয়ার হার কাকে বলে? কোন বিক্রিয়ার হার, কোন বিক্রিয়ার হার। হ্যাঁ, ওই যে ও বলেই দিছে, সুন্দর। ব্যাকটেরিয়া যেভাবে করে আমাদের ইয়াগুলাকে ওয়েস্টেজ করে। ওকে, কোন বিক্রিয়ার হার কাকে বলে? কোন বিক্রিয়ার হার হচ্ছে, দেখো বিক্রিয়ার হার কাকে বলে, এটা এটা একটু লিখে ফেলো। কোন বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রা বিক্রিয়কের ঘনমাত্রা যে হারে হ্রাস পায় অথবা উৎপাদের ঘনমাত্রা যে হারে বৃদ্ধি পায় তাকে
বিক্রিয়ার হার বলে। ঠিক আছে, বিক্রিয়কের ঘনমাত্রা যে হারে ওকে, বিক্রিয়কের হার যে হারে মানে একক সময়ে যে পরিমাণ বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি, হার মানেই হচ্ছে একক সময়ে যে পরিমাণ বৃদ্ধি বা হ্রাস, তাকেই আমরা বলবো হচ্ছে বিক্রিয়ার হার একক সময়, তাই না? তাহলে এটাকে আমরা বিক্রিয়ার হার বলবো। এখন একটা জিনিস খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সেটা কি? মনে করো আমার কাছে আছে এ মোলে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এইটা শুধুমাত্র এই যে এখন যে জিনিসটা পড়াচ্ছি এটা শুধুমাত্র তোমার এইচএসসির জন্য ইম্পর্টেন্ট না, এইচএসসি তে তো ইম্পর্টেন্ট অবশ্যই, তার সাথে অ্যাডমিশন, সকল অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, সকল অ্যাডমিশনের জন্য। এটা মনে করো এ মোল এ, বি মোল বি বিক্রিয়া করে সি মোল সি এবং ডি মোল ডি উৎপন্ন করে। দেখো আপু ওকে আচ্ছা ঠিক আছে, এ মোল এ এবং বি মোল বি বিক্রিয়া করে সি মোল সি এবং ডি মোল ডি মনে করো উৎপন্ন করে। ভালো করে বুঝো, এ মোল এ বি মোল বি বিক্রিয়া করে সি মোল সি এবং ডি মোল ডি উৎপন্ন করছে। এখন আমি যদি তোমাকে বলি যে এর ঘনমাত্রা হ্রাস, এ কি হারে ঘনমাত্রা হ্রাস পাচ্ছে, এ কি হারে ঘনমাত্রা হ্রাস পাচ্ছে, সেটাকে আমরা একটা সিম্বল দিয়ে লিখবো। দেখো এর ঘনমাত্রা পরিবর্তন, এর ঘনমাত্রা কি হারে পরিবর্তন হচ্ছে, কি হারে পরিবর্তন হচ্ছে, সেটাকে আমরা যদি বলি ডেল, ডেল মানে পার্থক্য, এটা হচ্ছে এখানে দিলাম এ, ডেল এ ভাগ হচ্ছে ডেল টি। আচ্ছা শুধু ডেল এ দাও, এর ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে ডেল এ, এর ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে ডেল এ। এটা ভালো করে বুঝো, এটা আমরা ধরলাম। সেম ভাবে বি এর ঘনমাত্রা পরিবর্তন, এটাকে আমরা ধরলাম মনে করো ডেল বি। সেম ভাবে সি এর ঘনমাত্রা পরিবর্তন, এটাকে আমরা মনে করো ধরলাম ডেল সি। এরকম করে ডি এর ঘনমাত্রা পরিবর্তন, এটাকে বললাম আমরা ডেল ডি। কি হারে ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে এই বিক্রিয়াটা, ঠিক আছে? একটু একটু দেখো এর ঘনমাত্রা কিভাবে পরিবর্তন হচ্ছে, সেটা কি ডেল এ, বি এর ঘনমাত্রা পরিবর্তন কি ডেল বি, সি এর ঘনমাত্রা পরিবর্তন ডেল সি, আর ডি এর ঘনমাত্রা পরিবর্তন ডেল ডি। এইটা বুঝছো? এখন খেয়াল করে দেখো, আমরা যদি এমন করি, এমন যদি হতো যে আমরা যদি এর ঘনমাত্রা পরিবর্তন যেমন আমরা লিখতেছি এই জায়গা থেকে, যে আমরা আরেকটা কাজ যদি করি, এর ঘনমাত্রা পরিবর্তন যে আছে, এবার এগুলাকে আমরা একটু হার আকারে লিখি, হার, এগুলোকে আমরা একটু হার আকারে লিখব। দেখো এইবার লিখব হচ্ছে এর ঘনমাত্রা পরিবর্তনের হার, তাহলে হবে ডেল এ বাই হচ্ছে ডেল টি। সেম ভাবে বি এর ঘনমাত্রা পরিবর্তনের হার হবে ডেল বি বাই ডেল টি, সি এর ঘনমাত্রা পরিবর্তনের হার হবে ডেল সি বাই ডেল টি, আর ডি এর ঘনমাত্রা পরিবর্তনের হার হবে ডেল ডি বাই ডেল টি। বুঝছো? এগুলো হচ্ছে পরিবর্তনের হার, বুঝছো? অনেক সময় যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়ে থাকে, ওকে, এর এককটা কি, এককটা ডিপেন্ড করবে, এককটা কি বলতেছি। দেখো এখন দেখো এর ঘনমাত্রা পরিবর্তনের হার এরকম না, এর ঘনমাত্রা পরিবর্তনের হার, বি এর ঘনমাত্রা পরিবর্তনের হার। এখন
একটা জিনিস খেয়াল করো, ভালো করে মনোযোগ দাও। তোমরা আমাকে বলো যে এর ঘনমাত্রা পরিবর্তনের যেটা হার আছে সেটা হচ্ছে ডেল এ বাই ডেল টি, এটা হচ্ছে ডেল বি বাই ডেল টি, এটা হচ্ছে ডেল সি বাই ডেল টি, এটা হচ্ছে ডেল ডি বাই ডেল টি। আচ্ছা বলো তো এর ঘনমাত্রাগুলো যে পরিবর্তন হচ্ছে, ডেল এর মান, ডেল এ পরিবর্তন মানে আদি থেকে পরবর্তী, বলো তো ডেল এর মান পজিটিভ নাকি নেগেটিভ? সবাই একটু বলো তো ডেল এর মান কি পজিটিভ নাকি নেগেটিভ? এর যে ঘনমাত্রা পরিবর্তনটা হয়, পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে শেষ অবস্থা থেকে আদি অবস্থা। তাহলে শেষ অবস্থা মানে পরের অবস্থা থেকে আগের অবস্থা বিয়োগ। তাহলে বিক্রিয়া যখন চলতেছে, মনে করো একটা বিক্রিয়া চলতেছে, এই বিক্রিয়া চলার সময় বিক্রিয়কের ঘনমাত্রা কি হ্রাস পায় নাকি বৃদ্ধি পায়? হ্রাস পায়। তাহলে হ্রাস পেলে পরের ঘনমাত্রাটা কম নাকি বেশি? এটা বলো তো, পরের ঘনমাত্রা কম নাকি বেশি? পরের ঘনমাত্রাটা কম, আগের ঘনমাত্রাটা বেশি। তাহলে বলো তো ডেল এর মান কি? ডেল এর মানটা কি নেগেটিভ না? ডেল এর মানটা বিক্রিয়ক যেহেতু, কারণ এর ঘনমাত্রা তো হ্রাস পাচ্ছে, এর ঘনমাত্রা যেহেতু হ্রাস পাচ্ছে, তার মানে কি এর ঘনমাত্রা হ্রাস পাচ্ছে মানে কি যে হ্রাস পাচ্ছে। কিন্তু আমি যদি বলি পরিবর্তন, পরিবর্তন মানে তো পরেরটা থেকে আগেরটা বিয়োগ, পরেরটা কম আগেরটা বেশি, আগে বেশি ছিল আস্তে আস্তে কমছে, তাহলে কি নেগেটিভ। বি এর ঘনমাত্রাও কি? এটাও নেগেটিভ। সি এর ঘনমাত্রা কি? পজিটিভ। ডি এর ঘনমাত্রা কি? পজিটিভ। কারণ কি ওই দুটো তো উৎপাদের তো বাড়তেছে, উৎপাদেরটা যদি বাড়ে তার মানে আগে কম ছিল পরে বেশি, তার বেশি থেকে কম বিয়োগ করলে প্লাস আসবে। তার মানে এখানেও ডেলটি মানে তো সময়, সময় তো কখনো পজিটিভ নেগেটিভ নেই, ওটা তো পজিটিভই। তার মানে এখানেও এই দুটা নেগেটিভ আর নিচের দুটা পজিটিভ, এই তো বিষয়, তাই না? এখন আমরা বলতে চাই, আমরা যদি বলি বিক্রিয়ার হার কাকে বলে, আমরা এখন বলতে চাচ্ছি বিক্রিয়ার হার বা বিক্রিয়ার রেট, হারটা আমরা কাকে বলে এটা আমরা বলতে যাচ্ছি, ভালো করে শোনো। এখন বিক্রিয়ার হার বলতে গেলাম, এখন আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়াইলো বিক্রিয়ার হার। আমরা এটাকেও বিক্রিয়ার হার বলি, এটাকেও যদি বিক্রিয়ার হার বলি, তোমরা আমাকে বলো ঝামেলা হবে কি হবে না? এইটাকে যদি বিক্রিয়ার হার বলি এর মান তো নেগেটিভ বের হবে, এইটাকে যদি বিক্রিয়ার হার বলি এর মান তো পজিটিভ বের হবে। ঝামেলা আছে কি নাই সেটা বলো। ঝামেলা আছে, কারণ বিক্রিয়ার হার একে নেগেটিভটাকে বলবো নাকি পজিটিভটাকে বলবো? সমস্যা আছে কিনা একটু আমাকে বলো, সমস্যা কি আছে একটু আমারে বলো। সমস্যা আছে না? একটার মান তো নেগেটিভ আর একটার মান তো পজিটিভ, তাহলে তো ঝামেলা হয়ে গেল, ঝামেলা হইলো। এখন বিক্রিয়ার হারের মান আমি ডেল এ বাই ডেল টি লিখতে চাই, কারণ ওই যে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাসের হারকে বিক্রিয়ার হার বলে, সেই জন্য ডেল এ বাই ডেল টি লিখতেই চাই। আবার ডেল এ এর জায়গায় ডেল বিও লিখতে পারি, এটাও লিখতে চাই। আবার ডেল সি বাই ডেল টিও লিখতে চাই, কারণ উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হার তো হচ্ছে বিক্রিয়ার হার। আবার ডেল ডি বাই ডেল টিও আমি লিখতে চাই। কিন্তু সমস্যা হইলো কি? সমস্যা হইলো এগুলো আর এগুলো কি ইকুয়াল না, কারণ এর মান তো নেগেটিভ, এর মানও তো নেগেটিভ, এর মান তো পজিটিভ, এর মানও তো পজিটিভ, তাহলে তো আর ইকুয়াল হইলো না। তাহলে আমি কি করব? তাহলে এর মানটা যাতে আমার নেগেটিভ আছে, একে যদি পজিটিভ বানাইতে চাই একটা মাইনাস সামনে দিব, তাহলে নেগেটিভে নেগেটিভে কি হয়ে যাবে বলো তো? পজিটিভ হবে কি হবে না? এই সবাই কি বলো, পজিটিভ হবে কি হবে না? এর মান তো নেগেটিভ, সামনে একটা যদি নেগেটিভ দেই, নেগেটিভে নেগেটিভ পজিটিভ হয়ে যাবে না? ইয়েস অর নো? পজিটিভ হবে না? এর মান তো নেগেটিভ, এর সামনে যদি একটা নেগেটিভ দেই তাহলে কি নেগেটিভে নেগেটিভ পজিটিভ হয়ে যাবে না? তাহলে এইখানেও পজিটিভ হয়ে গেল, এটাও পজিটিভ হয়ে গেল, আর এ তো পজিটিভ আছে, তাহলে ইকুয়াল লেখা যাবে কি যাবে না? এই লেখা যাবে কিনা সবাই কি বুঝছো? এখন ইকুয়াল লেখা যাবে, কথা কি বুঝছো? আগে আমাকে বলো বুঝছো কি? মানে এর নাম, এর মানটাই নেগেটিভ, এর মানটাই নেগেটিভ, এর মান পজিটিভ, এর মান পজিটিভ, ইকুয়াল তো লিখতে পারবো না, কারণ এর মান নেগেটিভ, এর মান নেগেটিভ। একটা যদি মাইনাস দিই, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। বুঝো নাই এখনো? এই যে দুই একজন বলছে আবার, মানে ব্যাপারটা হচ্ছে এটার মান তো নেগেটিভ, নেগেটিভের মান কি পজিটিভের মানের সমান হয়? এটার মান নেগেটিভ, এটারও মান নেগেটিভ, এটার মান পজিটিভ, এটার মান পজিটিভ, ইকুয়াল লেখা যাবে কোনোদিন? যাবে না। মনে করো এটার মান মাইনাস, এর মান -2, এর মান -2, এর মান শুধু 2, এর মান প্লাস, এর মান +2, এর মান +2, তাহলে একটা মাইনাস দিলে কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। বুঝছো কি বুঝো নাই? এই বুঝছো কি বুঝো নাই? কথা কি বুঝছো? কথা কি বুঝছো? নেগেটিভে নেগেটিভে পজিটিভ বানাইছি, তার মানে বিক্রিয়ার হার এখন থেকে সারা জীবন শুধু প্লাসই বাইরে হবে, কারণ এর মান নেগেটিভ ছিল, এখানে একটা মাইনাস দিছি, প্লাস হয়ে যাবে। এর মান নেগেটিভ ছিল, সামনে একটা মাইনাস দিছি, প্লাস হয়ে যাবে। নিচের গুলো তো প্লাসই আছে। বুঝছো? জীবনটা এই পর্যন্তই খুব সুন্দর ছিল, জীবনটা এইরকমই যদি আসতো, হ্যাঁ
তার মানে বিক্রিয়া হ্রাসের কারণে মাইনাস না, না না, হ্রাসের সাথে মাইনাসের কি সম্পর্ক? আরে গাদা, হ্রাস তো এই ডেল এ বাই ডেল টি, এটাই তো পরিবর্তন। তাহলে সামনে কেন মাইনাস হবে? তোমার মাইনাস কি মানে? তোমরা যদি কোনো একটা হ্রাস বলো, সেটা কি ভি এর মান আসবে মাইনাস, মনে করো হ্রাস হইলে, তো এরই আগে কি মাইনাস দিবা নাকি তুমি? এটা কেন মাইনাস বুঝছো কি? কেন মাইনাস? এটা ইকুয়াল করার জন্য মাইনাস, ইকুয়াল করার জন্য মাইনাস হয়েছে। অনেকে এটা ভুল পড়ায়, অনেকে বলে কি হ্রাস হয়েছে তাই মাইনাস, হ্রাস হয়েছে তাই মাইনাস। আরে হ্রাস হয়েছে সেজন্য তো এর মান মাইনাস, সামনে মাইনাস দিয়ে এটার মান প্লাস করা হয়েছে। এই সবাই কি বুঝছো? এটা কিন্তু প্রচন্ড পরিমাণে ভুল কনসেপ্ট, যে অনেকে মনে করে হ্রাস হয়েছে সেজন্য সামনে মাইনাস দেওয়া হয়েছে, এটাও হ্রাস হয়েছে সেজন্য মাইনাস দেওয়া হয়েছে। ভুল কনসেপ্ট। হ্রাস হয়েছে তাই এর মান মাইনাস, এরও মান মাইনাস, তাই সামনে মাইনাস দিয়ে প্লাস করা হয়েছে। কথা কি বুঝছো? এই সবাই ক্লিয়ার? বুঝেছো? হ্রাস হওয়ার ফলে ডেল এ বাই ডেল টির মান মাইনাস হয়েছে, টি এর মান তো সবসময় সেম, টি এর মান তো প্লাসই। হ্যাঁ, মানে ডেল এ বাই ডেল টি, ডেল এ বাই ডেল টি এটা হচ্ছে পরিবর্তন, এর মান মাইনাস, এর মানও মাইনাস, তাহলে সামনে একটা মাইনাস দিছি প্লাস হয়ে গেছে, এটা তো প্লাস আছে। ওকে, ঠিক আছে। এখন শুনো, জীবনটা কিন্তু এখনই শেষ, মানে একেবারে এতটা শুদ্ধ না। কেন শুদ্ধ না? এবারে একটু জিনিসটা দেখো। মনে করো এখানে আছে এ, এখানে আছে টুয়াইস বি, এখানে মনে করো থ্রাইস সি আছে। তুমি একটা জিনিস চিন্তা করো, হ্যাঁ, শুরু থেকে আরেকবার বুঝান। আচ্ছা বুঝাই দিব, আগে একবার বুঝে নাও, তারপরে আরেকবার না হলে বুঝাই দিব, রিক্যাপ করে দিব, তখন বুঝো, সমস্যা নেই। ভালো করে শোনো। মনে করো 1 মোল এ 2 মোল বি এর সাথে বিক্রিয়া করে 3 মোল সি তৈরি করে। তাহলে বলো তো, যখন এইটার মনে করো 5 মোল এ বিক্রিয়া করবে, বলো যখন এটার 5 মোল এ বিক্রিয়া করবে, 5 মোল এ বিক্রিয়া করবে, তখন এইটার কয় মোল বি বিক্রিয়া করবে? বলো তো, এই তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। যখন এটার 5 মোল এ বিক্রিয়া করবে, তখন এটার কত মোল বি বিক্রিয়া করবে? একটু তাড়াতাড়ি বলো দেখি। 5 মোল এ যখন বিক্রিয়া করবে, তখন কত মোল বি বিক্রিয়া করবে? কত মোল? 10 মোল না? 5 এর দ্বিগুণ, 10 মোল বি বিক্রিয়া করবে। তার মানে এইটা 5 মোল হ্রাস পাইলে, এটা যদি 5 মোল হ্রাস পায়, বিক্রিয়া করে যদি চলে যায়, হ্রাস পায়, তাহলে এটা 10 মোল হ্রাস পাবে। তাহলে একক সময়ে দেখো, একক সময়ে, এখন এখন জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। একক সময়ে এ যদি, এইটা যদি 5 মোল হ্রাস পায়, এইটা ওই একক সময়ে 10 মোল হ্রাস পাবে। তাহলে বলো তো, তাহলে আমাদের সমস্যাটা কি দাঁড়াইলো? আমরা বলতেছিলাম একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাসের হারকে আমরা হচ্ছে বিক্রিয়ার হার বলে। এখন এর বিক্রিয়ার ক্ষেত্রে এ তো হ্রাস পাচ্ছে 5 মোল, কিন্তু বি তো হ্রাস পাচ্ছে 10 মোল, আবার সি তো উৎপন্ন হচ্ছে 15 মোল। এই সি উৎপন্ন হচ্ছে কত মোল বলো? সি উৎপন্ন হচ্ছে আবার 15 মোল ওই একক সময়। তাহলে এখন আমাদের সমস্যা যেটা দাঁড়াইলো, 5, 10 আর 15 তো সমান না। তাহলে এ দিয়ে যদি আমি বিক্রিয়ার হার বর্ণনা করি এ দিয়ে, তাহলে আমার জন্য আসবে এর জন্য বিক্রিয়ার হার প্রতি সেকেন্ডে তো 5 মোল হ্রাস পায়। তাহলে আমি বললাম যে প্রতি 1 সেকেন্ডে মনে করো এটা 5 মোল হ্রাস পাচ্ছে, তাহলে আমি বললাম যে হ্যাঁ 5 মোল পার লিটার পার সেকেন্ড হচ্ছে এর বিক্রিয়ার হার। আবার বিতে যায় দেখি যে ও ওই সময় 10 মোল হ্রাস পাচ্ছে, তাহলে তো হইলো না, এটা তো 10 মোল। এর সময় দেখতেছি এটা 15 মোল হ্রাস পাচ্ছে, সমস্যা হয়ে গেল। মানে এটা তো এক একটা এর মোলের অনুপাতে, এর যদি 5 মোল, এর 1 মোল বিক্রিয়া করে এর 2 মোলের সাথে, এটা 3 মোল এটা উৎপন্ন হয়। 1 মোল এ 2 মোল বি বিক্রিয়া করে 3 মোল সি উৎপন্ন করে। তাহলে 5 মোল এ 10 মোল বি বিক্রিয়া করে 15 মোল সি উৎপন্ন করবে। এখন আমি যদি এইটা দিয়ে বিক্রিয়ার হার চিন্তা করি, তাহলে 5 মোল পার লিটার পার সেকেন্ড হবে। এটা দিয়ে হিসাব করলে 10 মোল হবে, এটা দিয়ে হিসাব করলে 15 মোল হবে। এখন সবগুলাকে আমি ইকুয়াল বানাইতে যাচ্ছি, সবগুলাকে আমি যদি ইকুয়াল বানাইতে চাই, তাহলে এর মোল গুলা যে সামনে আছে, এই যে দেখো, এই যে 1 যে আছে, এর আগে 1 আছে, বি এর আগে 2 আছে, সি এর আগে 3 আছে। এখন দেখো তো 5 কে 1 দিয়ে ভাগ করলাম, 10 কে এর মোল মানে 2 দিয়ে ভাগ করলাম, 15 কে এর মোল মানে 3 দিয়ে ভাগ করলাম। এখন সবগুলাই 5 হয়ে গেছে কি যায় নাই? সবাই বলো তো, এখন এগুলো কি সমান হয়ে গেছে না? এই সবাই কি বুঝছো? এখন এগুলো কি সমান হয়ে গেছে না? আমি যদি এদের মোল গুলা দিয়ে ভাগ করি, এদের সহগগুলা দিয়ে যদি ভাগ করি, এখন কি তিনটা মানই সমান না? সেই জন্য বিক্রিয়ার হার বলার সময়, বিক্রিয়ার হার যখন বলবো, যেহেতু বিক্রিয়ার হার আমি এর রেসপেক্টেও বের করতে পারি, বি এর রেসপেক্টেও, সি এর রেসপেক্টেও, তাই বিক্রিয়ার হার বলার সময় যেহেতু এই মানগুলোকে আমি সমান বানাইতে চাই, তাই এদের মোলগুলা দিয়ে ভাগ হবে। এ 1/a হয়ে যাবে, বি এর ক্ষেত্রে 1/b হয়ে যাবে, সি এর ক্ষেত্রে 1/c হয়ে যাবে, ডি এর ক্ষেত্রে 1/d হয়ে যাবে। কথা বুঝছো কিনা? কথা কি ক্লিয়ার? কথা কি বুঝেছো? আবার আমি জিনিসটা রিক্যাপ করতেছি, খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট এই কথাগুলো আমি যেগুলো বললাম, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা
এটা এটা কি ক্লিয়ার হইছো? তাহলে এখানে আমরা বিক্রিয়া হ্রাস বা বৃদ্ধির এই যে বিষয়টা, বিক্রিয়া হ্রাস বা বৃদ্ধির এই যে বিষয়গুলা, ওকে ঠিক আছে, ক্লিয়ার। এই জিনিসটা নিয়েই তোমার বুয়েটে কোশ্চেন আসছে, কয়েকবার বুয়েটে কোশ্চেন আসছে। কারণ এখানে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যখন আমাদের বুয়েটে কোশ্চেন আসার রিজন কি, বুয়েটে অনেকবার কোশ্চেন আসে, তুমি দেখবা তোমাদের যদি কোশ্চেন ব্যাংক থাকে দেখতে পাবা কোশ্চেনগুলো আসছে কি কারণে। আসার একটা মেইন রিজন আছে, কারণ এখানে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। যখন পরিবর্তনের হার জিজ্ঞেস করবে তখন কোনো সহগ টহগ আসবে না, কোনো সহগ নাই এগুলাতে। কিন্তু বিক্রিয়ার হার বললে তোমার আসলে সহগ আসবে, বিক্রিয়ার হার বললে তোমার আসলে সহগ আসবে। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের মাথায় রাখতে হবে কি, আবার প্রথম থেকে আসি। এ মোল এ, বি মোল বি বিক্রিয়া করে সি মোল সি আর ডি মোল ডি তৈরি করতেছে। এর ঘনমাত্রা পরিবর্তনের হার, ঘনমাত্রা পরিবর্তন, এর ঘনমাত্রা, যেহেতু এটা একটা বিক্রিয়ক, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়, হ্রাস পাইলে আমি পরিবর্তন যদি বলি পরেরটা কম হবে আগেরটা বেশি হবে, তাহলে আগে পরেরটা মাইনাস আগেরটা করলে মাইনাস আসবে। তার মানে ডেল এ বাই ডেল টি এটার মান হচ্ছে নেগেটিভ, এর মান ডেল এ বাই ডেল টির মান নেগেটিভ, সামনে মাইনাস না কিন্তু এটা পরিবর্তনটা মানটা নেগেটিভ। ডেল বি বাই ডেল টি এটাও যেহেতু বিক্রিয়ক হ্রাস পাবে, এর মানটা নেগেটিভ, কারণ পরে যেহেতু কম আগে যেহেতু বেশি, বিয়োগ করলে পরেরটা মাইনাস আগেরটা করলে মাইনাস আসবে। ডেল সি বাই ডেল টি পজিটিভ, ডেল ডি বাই ডেল টি পজিটিভ। এখন আমরা এখানে করলাম যদি বিক্রিয়ার হার যখন আমি লিখব, যেহেতু এর মান নেগেটিভ, এর মান নেগেটিভ, নেগেটিভ আর পজিটিভ তো ইকুয়াল হইতে পারে না। ইকুয়াল লিখতে গেলে যারা নেগেটিভ তার সামনে মাইনাস বসাই দিয়ে পজিটিভ বানাবো, যারা নেগেটিভ তার সামনে মাইনাস দিয়ে আরো একটা পজিটিভ বানাবো, আর সবগুলোর মোল দিয়ে ভাগ দিয়ে দিব যদি বিক্রিয়ার হার বলে। কাহিনী এটুকুই, বুঝছো? ক্লিয়ার? বুঝছো? সবাই কি ক্লিয়ার হইছো? আসো আমরা একটা অঙ্ক করে আজকের জন্য শেষ করে দেই। একটা অঙ্ক এই রিলেটেড একটা অঙ্ক বলি। মনে করো আচ্ছা n2 প্লাস 3s2 2ns3, যদি 10 সেকেন্ডে NH3 এর ঘনমাত্রা 10 মোল পার লিটার থেকে হতে 30 মোল পার লিটার হয়, তবে বিক্রিয়ার হার, এক নাম্বার হচ্ছে বিক্রিয়ার হার, দুইটা কোশ্চেন আমরা ইয়ে করব। এক নাম্বার হচ্ছে বিক্রিয়ার হার কত, দুই নাম্বার হচ্ছে 5 সেকেন্ডে হাইড্রোজেনের ঘনমাত্রার পরিবর্তন কত। কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা দেখো, খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট, মানে এই কোশ্চেনটা দেখো। কি বলছে, নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া হয়েছে। তোমাকে জিজ্ঞেস করছে যদি 10 সেকেন্ডে অ্যামোনিয়ার ঘনমাত্রা 10 মোল পার লিটার থেকে 30 মোল পার লিটার হয়, বিক্রিয়ার হার ধ্রুবকটা পড়াবেন না? হ্যাঁ, হার ধ্রুবক তো পড়াবোই, বিক্রিয়ার হার তো আজকে ছুটি, মানে শুধু শুরু হইলো, হার ধ্রুবক কেন পড়াবো না? ঠিক আছে, এটা কি বুঝছো? তাহলে আমরা বিক্রিয়ার
হার যদি বের করতে চাই আমাদের সূত্র কি আর ইকুয়াল, যদি অ্যামোনিয়া দিয়ে বের করতে চাই তাহলে 1/2 ডেল অ্যামোনিয়া, অ্যামোনিয়ার ঘনমাত্রার পরিবর্তন বাই কি ডেল টি 1/2 এটা। এই যে দেখো উৎপাদের বেলা তো পজিটিভ, তাহলে 1/d, ডি মানে এই যে একটা ওর যে সহগটা ডেল ডি বাই ডেল টি, ডেল অ্যামোনিয়া বাই ডেল টি হার। এখন দেখো হারের মান তুমি কিভাবে বের করবা বলো দেখি। তোমার অ্যামোনিয়ার পরিবর্তন ঘনমাত্রা পরিবর্তন কত, এই যে 10 থেকে 30 হয়েছে, তাহলে পরেরটা মাইনাস আগেরটা, 30 মাইনাস হচ্ছে 10, সময় কত 10 সেকেন্ড, 10 সেকেন্ড হয়েছে, 10 সেকেন্ডে এই পরিবর্তনটা হয়েছে, তার মানে কি হবে হাফ ইন্টু উপরে যাবে 20 নিচে আসবে 10, তাই না? তার মানে কাটাকাটি করলে কত আসে 1, কাটাকাটি করলে কত আসে 1 না, 1 চলে আসে। এটার ইউনিট কি হবে বলো তো, বলো রেটের ইউনিট কি সাধারণত? দেখো উপরের গুলা কি ঘনমাত্রা না, ঘনমাত্রাকে আমরা সাধারণত কোন এককে ব্যবহার করি, ঘনমাত্রা একক কি হয় মোলারিটি, তাহলে মোলারিটি পার সেকেন্ড এটা হইতে পারে। মোলারিটিকে আমরা আবার কি লিখি মোল পার লিটার, তাহলে মোল পার লিটার পার সেকেন্ড এভাবেও ব্যবহার করা যাইতে পারে, মানে মোল পার লিটার পার সেকেন্ড বা মোলারিটি পার সেকেন্ড এটা হচ্ছে তোমার রেটের একক, তাই না? বিক্রিয়ার হারের একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। এই যে দেখো উপরেরটা ছিল কি মোল পার লিটার, থেকে মোল পার লিটার বাদ গেছে আর নিচে তো সেকেন্ড আছে, তার মানে কি হবে, তার মানে যেটা আসবে সেটা হবে হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড, এই যে মোল পার লিটার পার সেকেন্ড। বুঝছো কি বুঝো নাই? এই সবাই কি বুঝছো? ক্লিয়ার? স্যার আমার মার্ক কত ছিল বলবো না, বলতে চাই, বাট আমি খুলনাতে ছিলাম। ওকে, খুলনাতে টপে ছিলাম জাস্ট বলবো। সো আচ্ছা ওকে, স্লাইডে ওই মানে মাঝে মধ্যে শোনো আমি তোমাকে বলি, একজন লিখছে স্লাইডে ম্যাথের কোশ্চেনগুলো তুলে রাখলে কষ্ট কম হবে। তো স্লাইডে মানে কিছু কিছু অঙ্ক আছে যেগুলো আসলে আমি নিজে লিখবো, কারণ তোমাদের এগুলো আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যখন লিখবো তখন তোমার আন্ডারস্ট্যান্ডিংটা আসবে, কিছু কিছুগুলো আমি তুলে রাখবো। মানে এটা হচ্ছে মানে মাঝে মাঝে এক একগুলো এক এক রকমের হবে। দেখছো যে অনেক অঙ্ক গতদিন আমি তুলে রাখছি, অনেক অঙ্ক আমি হাতে লিখছি, এইটা জিনিসটা আমি আমার সিস্টেম অনুসারে করি, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এটা কি বুঝছো বিক্রিয়ার হার, এটা বুঝছো হার এটা। এখন দেখো তোমাকে আমি যদি বলি যে যে 5 সেকেন্ডে হাইড্রোজেনের ঘনমাত্রা পরিবর্তন কত হবে, হাইড্রোজেনের ঘনমাত্রা, তা হাইড্রোজেনের ক্ষেত্রে তোমার কিসের মান দেওয়া আছে? এবার দেখো তো হাইড্রোজেনের ক্ষেত্রে কিসের মান দেওয়া আছে, আমি তো হাইড্রোজেনের ক্ষেত্রে কিছুর মান দেখতে পাচ্ছি না, কিসের মান দেওয়া আছে? এখন দেখো আমি যদি এইভাবে চিন্তা করি হাইড্রোজেনের ক্ষেত্রেও তো আর এর মান আমি বলতে পারবো যে আর ইকুয়াল 1/3 আর ইকুয়াল আমরা কি লিখতে পারবো বলো 1/3 ডেল হাইড্রোজেন বাই ডেল টি। এটা লিখতে পারবো কি পারবো না? পারবো, কিন্তু সামনে যেহেতু হাইড্রোজেন বিক্রিয়ক তাই সামনে একটা কি আসবে বলো, মাইনাস আসবে, সামনে একটা মাইনাস আসবে না, সামনে একটা মাইনাস আসবে। স্যারের বই ম্যাথগুলো কি পারবো আজকের ক্লাসের পরে? স্যারের বইয়ের ম্যাথগুলো কি পারবো আজকে? সব বইয়েরই ম্যাথ পারবা, সমস্যা নাই। বিক্রিয়ার হারের এই যে সবগুলো অঙ্কই পারবা, কিন্তু বিক্রিয়ার হারের মধ্যে তো বিক্রিয়ার হার ধ্রুবক আছে, প্রথম ক্রম বিক্রিয়া আছে, দ্বিতীয় ক্রম বিক্রিয়া আছে, এগুলো যখন শেষ করে দিব বিক্রিয়ার গতিবিদ্যার সব অঙ্কই পারবা, প্রথম ক্রম বিক্রিয়া, দ্বিতীয় ক্রম বিক্রিয়া, বিক্রিয়ার হার ধ্রুবক এগুলো নিয়ে। তো আগে তারপর আরএনএস এর সমীকরণ আছে, বুঝছো? আরএনএস এর সমীকরণ সহকারে সবগুলো যখন করাই দিব, এর নেক্সট দিন করাই দিব, তখন তুমি সবগুলোই পারবা, সমস্যা নেই। আচ্ছা এখন দেখো খেয়াল করে, এই আর এর মান তুমি জানো, এই যে আর এর মান 1 তুমি জানো, আর এর মান যদি 1 জানো তুমি, তাহলে 1 তুমি বসাই দিলা, তাহলে -1/3। দেখো ডেল এইচ মানে হাইড্রোজেনের ঘনমাত্রার পরিবর্তন বাই হচ্ছে তোমার ডেল টি হচ্ছে 5 সেকেন্ডে চাওয়া হয়েছে, 5 সেকেন্ডে কতটুকু পরিবর্তন হবে, তার মানে এখানে কি হবে বলো
3 5 15 নিচে 15, এই পাশে গেলে কি ডেল এইচ, এটার মান হাইড্রোজেনের ঘনমাত্রা কত হবে -15। এই কত আসছে একটু বলো বলো বলো, কত আসবে একটু তাড়াতাড়ি জানাও। মাইনাস কত 15 না, ডেল এইচ এর মান কত আসবে -15 মোল পার লিটার। মানে অ্যাকচুয়ালি এইটার ইউনিট কি ছিল দেখো, ভালো করে দেখো, তুমি যদি ইউনিটের কথা চিন্তা করো, এটা তো ঘনমাত্রার পরিবর্তন, এটাও তো মোল পার লিটার হবে, -15 মোল পার লিটার, এটা হবে তোমার অ্যান্সার -15 -1/3। আচ্ছা এটা আরেকবার বলবো, মিশাই দিয়ে আরেকবার বলি নাকি, মিশাই দিয়ে আরেকবার বলি। দেখো তোমরা আমাকে বলো, এই যে গতিবেগ গতি মানে এই যে বিক্রিয়ার হার বের করার, তুমি যেমন এই সূত্র ব্যবহার করতে পারো, এই সূত্র ব্যবহার করতে পারো, বিক্রিয়কের জন্য এই সূত্রগুলা, এই দুটা, উৎপাদের জন্য এই দুটো সূত্র। তাহলে এখন এইটার ক্ষেত্রে এই উৎপাদের জন্য তুমি ব্যবহার করছো 1/2 ডেল অ্যামোনিয়া বাই ডেল টি, বিক্রিয়কের জন্য হাইড্রোজেনের জন্য আর এর মান কি ব্যবহার করবা, যে মাইনাস, ওই যে বিক্রিয়কের জন্য তো মাইনাস আসবে একটা, আর এখানে তো 3 আছে, 3টা তার মানে কি হবে -3 হয়ে যাবে 1/3 ডেল এইচ বাই ডেল টি। এটা হবে কি হবে না, ওই যে বিক্রিয়ার হার তো এখান থেকে বের করছো 1, তাহলে সেটা মানটা বসায় দাও, 1 বসাই দিছো, তাহলে 1 ইকুয়াল -1/3 ডেল এইচ, মানে হাইড্রোজেনের ঘনমাত্রা পরিবর্তন কত সেকেন্ডে চাইছে 5 সেকেন্ডে, টি এর মান কত 5, তাহলে এখানে কত আসবে ডেল এইচ এর মান কত আসবে বলো -15 মোল পার লিটার, এটা আসবে। এই মোল পার লিটার কেন আসছে বুঝছো, -15 মোল পার লিটার কেন আসছে, ইউনিট কেন আসছে মোল পার লিটার, এইভাবে বলতে পারো যে এর ইউনিট কি, এইটার ইউনিট হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড না, এটার ইউনিট হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। এখানে 5 কি ছিল সেকেন্ড ছিল, এই সেকেন্ডটা এই পাশে এসে কাটাকাটি চলে গেছে, মোল পার লিটার থাকতেছে, এইভাবেও চিন্তা করতে পারো। কথা কি বুঝছো, কথা কি বুঝছো? এই কথা বুঝলা? এই বুঝছো, ক্লিয়ার? একটা জিনিস মাথায় রাখো, একটা জিনিস মাথায় রাখো, যদি তোমাকে বলতো হাইড্রোজেনের ঘনমাত্রার পরিবর্তনের হার, হাইড্রোজেনের ঘনমাত্রার পরিবর্তনের হার, তাহলে মান কত দিতে হইতো, হাইড্রোজেনের ঘনমাত্রা পরিবর্তনের হার, তাহলে কিসের মান বের করতে হইতো বলতো, কিসের মান বের করতে হইতো? তাহলে জাস্ট আমাদের এই ডেল টিটা থেকে যাইতো, মানে তোমার অ্যান্সারটা কি হইতো, মানে ডেল এইচ বাই ডেল টি এর মান বের করতে হইতো। হাইড্রোজেনের ঘনমাত্রা পরিবর্তনের হার যদি বলতো, তাহলে ডেল এইচ বাই ডেল টি এর মান অ্যাকচুয়ালি এটা এখানে চলে গেলে তখন আসতো -3 মোল পার লিটার পার সেকেন্ড। এই জিনিসগুলো বুঝতেছো, এই জিনিসগুলো বুঝতেছো? যদি বলতো 5 সেকেন্ডটা থাকতো না, যদি 5 সেকেন্ড যদি না থাকতো, যদি 5 সেকেন্ডে বিক্রিয়ার পরিবর্তন কত হয়েছে সেটা যদি না বলতো, তাহলে ডেল এইচ বাই ডেল টি এর মান বের করতে হইতো, কারণ বিক্রিয়ার পরিবর্তনের হার কিন্তু ডেল এইচ বাই ডেল টি। আবার আসো আরেকবার একটু বুঝাই দিই, দেখো ভালো করে বুঝো, এর ঘনমাত্রা পরিবর্তনের হার কিন্তু ডেল এ বাই ডেল টি, এখানে কিন্তু কোনো সহগ নাই, এইটার কিন্তু ডেল বি বাই ডেল টি কোনো সহগ নাই, এটা ডেল সি বাই ডেল টি এটা কোনো সহগ নাই, ডেল ডি বাই ডেল টি কোনো সহগ নাই, ঘনমাত্রা পরিবর্তনও কোনো সহগ নাই, কোনো কিছু নাই। কিন্তু যদি তুমি এই ফর্মুলা দিয়ে আসো, এই ফর্মুলা যখন অ্যাপ্লাই করতেছো, এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এগুলার মানটা বের করতেছি, এইটা বা এইটা, এগুলোর মানগুলো আসলে বের করতেছি। এই যে দেখো, যেহেতু আমি আর এর মান পেয়ে গেছি, তাহলে আর এর ফর্মুলাটা ইউজ করে আমরা এই পাশের টুকের মানটা বের করতেছি। ক্লিয়ার? যারা যারা ক্লিয়ার হইছো ক্লিয়ার লেখো, যারা যারা ক্লিয়ার হইছো ক্লিয়ার লেখো, যারা যারা ক্লিয়ার হইছো ক্লিয়ার লেখো, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু। এটার একটা আমরা সাবসিডিয়ারি অঙ্ক করতে পারি, মানে একই রকমের আরেকটা ম্যাথ করতে পারি। ধরো এই ম্যাথটা করলে মনে হয় আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার হবে আই থিঙ্ক। এইটায় এই কোশ্চেনটা না থেকে
তোমার যদি এরকম কোশ্চেন থাকতো, ধরো কোশ্চেনটা দিছে হাইড্রোজেনের ঘনমাত্রা পরিবর্তনের হার কত, তোমার বের করতে হবে কি হাইড্রোজেনের ঘনমাত্রা পরিবর্তনের হার, তার মানে কি ডেল এইচ বাই ডেল টি এর মান বের করতে হবে এটা। কিন্তু আমি বের করছিলাম কি আর এর মান, এখন ওইটার মান বের করতে গেলে তুমি কিন্তু সাহায্য নিতে হবে, আমাদেরকে সাহায্য নিতে হবে কিন্তু আর এর সাহায্য। আর ইকুয়াল আমরা জানি যে মাইনাস 1/3 ডেল এইচ বাই ডেল টি, এটা আমরা মান বের করতে চাই কি, মান বের করতে চাই এই জিনিসটার মান আমরা অলরেডি জানি 1 ইকুয়াল মাইনাস 1/3 ডেল এইচ বাই ডেল টি। তাহলে ডেল এইচ বাই ডেল টি এর মান কত আসবে, ডেল এইচ বাই ডেল টি এটার মান কত আসবে, মাইনাসটা এই পাশে চলে গেলে -3 এটা চলে আসবে। পরিবর্তনের হার মোল পার লিটার পার সেকেন্ড, বুঝছো কি বুঝো নাই, ক্লিয়ার বুঝছো, এটা কি বুঝছো, ক্লিয়ার 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 বুঝেছো? হ্যাঁ ছুটি আর 2 মিনিট, 2 মিনিটে ছুটি 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 2 মিনিটে, আগে বলে দাও যে বুঝছো কিনা, ক্লিয়ার? ওকে পাইন্স, ভেরি গুড, সুন্দর। গুড। তাহলে এই জিনিসটা আরেকবার তোমরা দেখে নিবা, আমি শিওর তোমরা বুঝতে পারবা, কারণ অঙ্ক এগুলা আসবে এই পরীক্ষায় আসবে। ছুটি ক্লিয়ার আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ইনশাল্লাহ আমাদের আবার পরশুদিন দেখা হচ্ছে। আজকে কি বার, আজকে সোমবার না? হ্যাঁ ওকে, আমরা পরশুদিন আবার দেখা হচ্ছে, আর তারপরে তো আমাদের বিক্রিয়ার হার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে দেখো আমি তোমাদেরকে যে করাচ্ছি, এই করালাম যে এইটার আরো ক্লিয়ার হওয়ার জন্য কি করতে হবে জানো, বিগত সালে আসা কোশ্চেন করতে হবে। বিগত সালে আসা যখন কোশ্চেন করবা তখন দেখবা যে আল্লাহ এগুলো যে করতেছিলাম এগুলো তো এরকম করে হয়, সৃজনশীল এমসিকিউ এগুলো যখন করবা, তো সেই জন্য আমি করবো বিগত সালে কোশ্চেনও করাই দিব, তখন দেখবা যে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।